হাওয়া, তবে বৃষ্টি নেই। ওদের পরীক্ষা শুরু হয়ে আজ 1 সপ্তাহ। পরীক্ষা কিছু দিন পর পর হওয়াতে শেষ হতে সময় অনেক বেশি নিচ্ছে। মারিসা সব গুছিয়ে দরজা লক করে দ্রুত রওনা হয়। কারণ আগের মতোই প্রথম পরীক্ষা থেকেই রৌদ্র বাড়িতে আসে না। মারিসা যাবার সময় সেদিনের সেই মধ্যবয়স্কা মহিলারা ওর দিকে আগের মতোই আর চোখে দেখছিল আর গুনগুন করে কিছু বলছিল। তবে আজ মারিসার নিজের প্রচণ্ড তাড়া থাকায় সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ ছিল না। সেদিনের পর ওদের আর দেখা হয়নি, মূলত মারিসার আগের মতোই নিজেকে আড়ালে আবডালে রাখার জন্যই। আপাতত মারিসা একাই থাকছে বাড়িতে। আর রৌদ্র আগের মতোই না এলে তা চিরকুটে লিখে রেখে যেত। তবে এবার টানা কয়েকদিন ধরেই রৌদ্র বাড়িতে ফেরেনি। সিট আলাদা পড়াতে মারিসা জানেও না ও আদৌ পরীক্ষা দিতে আসে কিনা। 3.5 ঘন্টার পরীক্ষা শেষ করে দুপুর 2:30টার সময় মারিসা আর নিনিতা দেখা করে। ওদেরও আলাদা রুমে সিট পড়েছে। দেখা হতেই নিনিতা বলে, কেমন হলো যুদ্ধ? আসলেই, যুদ্ধই বলতে পারিস। বেশি ভালো হয়নি। মন খারাপ করে বলে, আরে চিল, সবে তো ফার্স্ট ইয়ার, পরের ইয়ারগুলোতে কভার করে নেব। হতাশ ভাবে মারিসা বলে, আমি চিত্রগুলো আঁকতেই পারি না। শেপই দিতে পারি না। প্রত্যেকটা সাবজেক্টে এটা আছে। ডিজাইনগুলো এত ডিফিকাল্ট। আমিও তো পারি না, শিখে নেব। এত টেনশন কেন করছিস? তুই বুঝতে পারছিস না আমার রেজাল্ট খারাপ হলে বাড়িতে কি? বল আমায়। না, কিছু না। এক ইয়ারে খারাপ হলে কি হবে, বুঝিয়ে বলবি। আমিও তো তাই করব। যদি বুঝিয়ে বলা যেত। মারিসা হতাশা আর সন্ত্রস্ত মনে নিজেকেই বলে, কিরে, কি হলো? হ্যাঁ। মারিসা হুঁশে এসে বলে, না কিছু না। কিছুক্ষণ হেঁটে মারিসা আসতে বলে, আচ্ছা রৌদ্র কি এক্সাম দেয়? আস্তে আর ধীর কণ্ঠে ওর কথা শুনে নিনিতা কপাল কুঁচকে দাঁড়ায় আর বলে, এক্সাম কেন দেবে না? না, আমি তো ওকে দেখিনি। আজ নিয়ে 3টে সাবজেক্ট শেষ হলো, একদিনও দেখিনি। কেন বাড়িতে দেখা হয় না? মারিসা কোনো কথা না বলে পাশাপাশি না সূচক মাথা নাড়ে। মানে, ও বাড়িতে আসে না? তার মানে তুই বাড়িতে একা? আপাতত একাই গত কয়েকদিন ধরে। কি বলিস, কিছু হয়েছে তোদের মধ্যে? তুই কথা বলিস না ওর সাথে? তুই না ওকে পছন্দ করিস, আই মিন, ভালোবাসিস? নিনিতা মারিসার মুখ দেখে কিছু একটা আঁচ করে খুবই সন্তর্পণে কথাটি বলে যাতে ওর খারাপ না লাগে। মারিসাকে চুপ থাকতে দেখে ও খুবই শান্তভাবে বলে, আচ্ছা, সেদিন ওই বাড়িতে কি হয়েছিল? ওই, আরে ওই, ওঠ। পা দিয়ে উৎস নভাগকে ঠেলতে লাগে। ঘুম থেকে ওঠ বেটা। তোর না আজ বাড়ি যাওয়ার কথা? সীমান্ত কোথায়? একসাথে যাব আমরা। ঘুম থেকে নড়েচড়ে ঘুম ঘুম গলায় নভাগ বলতে থাকে, সীমান্তের যাওয়ার কথা নাকি? বলেছিল তো। দুহাত টান টান করে নভাগ উঠে বসে। ও তো ঘুমোচ্ছে। সকালে ওঠে উনি। কি যে হয়েছে? আচ্ছা ওকে ডেকে দে। বলে নভাগ শুতে নিলে উৎস বলে, এই ঘুমোবি না, ওঠ। সেই তখন থেকে তোর বাড়ি থেকে ফোন আসছে। আমি ডাকতে পারবো না, তুই যা। ধুর ওর। বিরক্তি নিয়ে উঠে পড়ে। হাত মুখ ধুয়ে ওরা দুজনে সীমান্তের ঘরের দরজা ঠেলে ভেতরে যায়। সীমান্ত উন্মুক্ত শরীরে উপুর হয়ে হাত ছড়িয়ে ঘুমে বিভোর। উৎস কিছুক্ষণ ডাকলে সীমান্ত নড়েচড়ে উঠে বসে। নভাগ বলে, তুই কি যাবি আজ? সীমান্ত ঘুম চোখে মাথা ওপর নিচ করে। উৎস বলে, তাহলে তোরা রেডি হ। 4টে তো বেজেই গেছে। 5 মিনিট দে, রেডি হচ্ছি। হাই তুলে এক হাতে নিজের চোখ কচলে বলে সীমান্ত। কিছু সময় বাদে ওরা ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসে দুপুরের খাবার খেতে থাকে। সীমান্তকে কোনো কথা বলতে না দেখে উৎস নভাগকে ইশারা করে জিজ্ঞেস করার জন্য। নভাগ খেতে খেতে বলে, সেদিন কি হয়েছিল রে? কোনোদিন। প্রতিক্রিয়াহীন ভাবে সীমান্ত পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। সাম্যের ফোন পেয়ে সেদিন রাতে যে বেরিয়ে গেলি। তেমন কিছু না। তাহলে এত রাতে ফোন কেন করেছিল? এরপর তো তুই আর ফিরলিও না। কোনো ঝামেলা হয়েছিল কি? ওরা কিছুটা সন্তর্পণে কথাগুলো বলে। কারণ সীমান্ত আগে থেকেই কেমন যেন চটে ছিল কিছুটা। কারোর সাথেই কথা না বলায় ওরাও কিছু বুঝতে পারছিল না। সীমান্ত কোনো উত্তর না করাই উৎস বলে, থাক ভাই ছেড়ে দে, আমরা আর কে? আমাদের কে কেন বলবে? ওর কথায় সীমান্ত চোখ তুলে তাকায় আর বলে,
শুধু শুধু কেন সেন্টি খাচ্ছিস? একবারও বলেছি যে তোদেরকে বলবো না। ওরা দুজন মুখ চাওয়াচাওয়ি করে। নভাক বলে, আমরা শুধু চাই তুই কোনো ঝামেলায় না জড়া। আমাদেরকে কিছু বলতে হবে না। এমনিতেই পেন্ডামিকের জন্য আমাদের সবারই 2 বছর লস হয়েছে। যেখানে 23-এ গ্র্যাজুয়েট শেষ হতো সেখানে বয়স 25 হতে চলল। এতদিনে মাস্টার্স শেষ হয়ে যেত আমাদের। অথচ দেখ এখনো অনার্সই যেন কমপ্লিট হচ্ছে না। আচ্ছা সীমান্ত, তোর কি এবার 26 হলো না? হুম। একবার তো হসপিটালে ছিলাম, আর 2 বছর তো পেন্ডামিকের জন্যই পুরো সেশন জটে ফেসে গিয়েছি। আর তার উপর সাম্যের সাথে কোনো ঝামেলায় জড়িয়ে নিজের ক্যারিয়ার বরবাদ করিস না। আর কে জানে কোন ভালো ছেলে কে খুঁজছে। উৎস বলে, শোন, সাম্য আমাকে কখনোই কোনো ঝামেলায় জড়াবে না। আর ভালো ছেলে কাকে বলছিস? সীমান্তের কণ্ঠ ক্ষিপ্র শোনায়। তোরা জানিস ও সেদিন আবারও ওই 3টে ছেলেকে পিটিয়েছে। ওরা সীমান্তের কথায় অবাক হয় আর বলে, যাকে খুঁজছিস সেই ছেলেটাই। হুম। কি বেধড়ক ভাবে মেরেছে? ফ্লাইওভারের ওপর ফেলে পিটিয়েছে। ওরা 3জন ওকে নাকি আরেকটা ছেলের সাথে দেখেছিল। পরেই ওরা সাম্যকে কল করলে সাম্য আমাকে জানায়, একাই 3জনকে। নিশ্চয়ই ওরাও কিছু করেছে। ওরা তো আর সাধু না। উৎস বলে, গায়ে হাত দিয়েছি কি দেয়নি তাতেই এভাবে মেরেছে। সাথে যেই ছেলেটা ছিল ও এত ভয় পেয়ে আছে যে কোনো কথাই বলতে পারছে না। সীমান্ত কপাল কুঁচকে কিছুটা ঠান্ডা গলায় বলে, তাহলে তো ছেলেটা মারাত্মক। পুলিশ কেস করেছে ওরা? উহু, পুলিশ কেস করলে সাম্যের বাবার নাম খারাপ হবে। কারণ সবকিছুই শুরু হয়েছে রেসিং থেকে। ও, নভাক বলে। ওরা 3জন খাবার শেষ করে উঠে দাঁড়ায়। আর বাইরে যাওয়ার জন্য বের হতে হতে কথা বলতে থাকে। সীমান্ত বলে, এবার সাম্য ওকে পাগলের মতো খুঁজছে। বলতে গেলে পাগলা কুকুরের মতো। কিন্তু তোর সাথে কি? উৎস বলে, ও শুধু চায় আমি যেন ওকে ছেলেটাকে খুঁজতে সাহায্য করি। কারণ ওর পয়েন্ট অফ ভিউ থেকে তুই ওর মতো রগচটা নস। বরং যথেষ্ট ইন্টেলেকচুয়াল আর অবজারভেন্ট। তাই যাকে কেউ খুঁজে পাচ্ছে না তাকে তুই খুঁজে পাবি, তাই তো? নভাক বললে সীমান্ত ওর কথার কোনো উত্তর না দিয়ে নিজের ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলে, বাকি 2জন কই? খেলতে, ভার্সিটিতে। উৎস বলে, এই সময়? হুম। ফার্স্ট ইয়ারের ফাইনাল চলছে না। তাই এখন গিয়েছে। এখন তো গ্রাউন্ড পুরো ফাঁকা। টুর্নামেন্টের আর আছেই কতদিন। ওদের এক্সাম শেষ হলেই তো। ওর কথা শুনেই সীমান্ত চমকে দাঁড়ায় আর বলে, ওহ, শুট। এত কিছুর মধ্যে আমি তো ভুলেই গিয়েছিলাম ফার্স্ট ইয়ারের এক্সামের কথা। কখন শেষ হয়? এই 2:30টার দিকে হবে। সীমান্ত এক আঙুলে ভ্রু চুলকে বলে, তোদের কারো কি মারিসা বা নিনিতার সাথে দেখা হয়? ওরা এক্সাম দেয়। মারিসাকে তো চিনি, তবে নিনিতাকে? ওর সাথে তো কখনো কথা হয়নি। ওকে কি আমরা চিনি? উৎস নভাকের দিকে তাকিয়ে বলে। দ্রুত কথা বলতে গিয়ে যে সীমান্ত মারিসার সাথে নিনিতার নামও বলে ফেলেছে সেটা সবে মাত্র উৎসের প্রশ্নে সীমান্তের বোধগম্য হয়। ও ঠোঁট কামড়ে ধরে বলে, আম, না, মানে। আচ্ছা, ওই মারিসার সাথে যে আরেকটা সুন্দরী মেয়ে হাঁটাচলা করে ওটা? নভাক বলে। সীমান্ত কি বলবে বুঝতে না পেরে বলে, দেখা হয় কি না সেটা বল। উহু। ঠোঁট উল্টে উৎস বলে, আমার সাথেও না। নভাক বলে, ঠিক আছে চল, এখন বের হ। সীমান্ত বলে, ওরা বের হতে নিলে উৎস বলে, তাহলে নভাক সেন, পুজো কাটিয়ে সাবধানে ফিরিস। আর সীমান্ত তুই বাড়ি পৌঁছে জানাস। প্রিন্সও কি যাবে তোদের সাথে? হুম। থ্যাংক ইউ। নভাক বলে, আসছি। বলে সীমান্ত আর নভাক বেরিয়ে যায়। প্রায় বিকেল 4টে বাজতে চলে। ওরা 2জন ভার্সিটির ভিতরে দিঘির সামনে বসে আছে। আশেপাশে খুব একটা কেউ নেই, যারা আছে সবাই জোড়ায় জোড়ায়। নিনিতা বলে, এরম করলে তো তুই একটা এক্সামও ভালোভাবে দিতে পারবি না। অসভ্য ছেলে একটা। হ্যাঁ বানাতে একটা উত্তর দিলেই হয়ে যেত। যত সব। মারিসাকে হালকা করতে ও এসব বলতে থাকে। মারিসা অনক চোখে চেয়ে বলে, আমি ভুল করে ফেলেছি তাই না? ওর কাছে কনফেস করে। আরে না, নিজের মনের কথা শেয়ার করা কখনোই ভুল না, আর তোর মতো একটা মেয়েকে যদি ও অ্যাকসেপ্ট না করে সেটা ওর জীবনের সবচেয়ে বড় ভুল। তুই মন খারাপ করিস না। আর ও তো একটা টক্সিক, পুরো রেড ফ্ল্যাগ, ছাড় তো ওর কথা।
মারিসা ওদের বিয়ের থেকে শুরু করে রৌদ্রের কাছে কনফেশন করার কথা অবধি প্রায় সবই বলে দিয়েছে। নিনিতা পরিস্থিতি বুঝতে পেরে বিয়ের ব্যাপারে আর কিছু বলে না। শুধু বলে, তুই শিওর বিয়েটা নকল? মানে কাগজে কলমে তো তোরা সামাজিকভাবে দেখতে গেলে স্বামী স্ত্রী, আর ওর তোর ওপর অধিকারও আছে। দুভ্রু উঁচিয়ে ঠোঁট চেপে নিনিতা বলে, হুম, নকল বলতে আর কি, ওই তো যেমনটা বললি, আমাদের মধ্যে আর 5টা কাপলের মতো রিলেশন নেই। আমরা তো যে যার মতোই থাকি, কেউ কারো লাইফে ইন্টারফেয়ার করি না। বিয়েটা তো ছিল জাস্ট আ ফর্মালিটি। তবে রেজিস্ট্রি তো হয়েছে, তো সেদিকে দিয়ে দেখতে গেলে সম্পর্ক তো একটা থেকেই যায়। কি করে বের হব এই সম্পর্ক থেকে এখন আমি? বাড়ির আশেপাশে অনেকেই কেমন যেন আর চোখে দেখে ইদানিং, কে জানে কবে আবার কি জিজ্ঞেস করে বসে। তো তুই কি ওকে এখনো ভালোবাসিস? কিছুটা নাটকীয় ভঙ্গিতে নিনিতা বলে। মারিসা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে নাক কাপা কাপা ভাবে টেনে ওপর নিচে মাথা ঝাঁকায় আর একটা শব্দ বলে, অনেক। কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় রৌদ্র বুঝবে। নিমিষেই মারিসা ভাবমূর্তি পাল্টে ক্ষিপ্র কণ্ঠে বলে, কোনো দরকার নেই ওর আমাকে বোঝার, ও আমাকে বুঝে কি করবে? আমি একাই থাকতে পারবো, ও ওর গার্লফ্রেন্ডের সাথে থাকুক। এই জন্যেই আমি কথা বলি না ওর সাথে, নিজেকে দূরে রাখি। আমি জানিও আমাকে পছন্দ করে না, আমি ডিভোর্স চেয়ে নেব ওর থেকে। ওর গার্লফ্রেন্ড বউ যা আছে সব নিয়ে এসে ওই বাড়িতে থাকুক, আমি চলে যাব ওই বাড়ি থেকে। ওর মতো লাট সাহেবের কোনো দরকার নেই আমার জন্যে নিজের সময় নষ্ট করার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওই বাড়ি ছেড়ে তুই আর কোথায় বা যাবি? গ্রামে ফিরে গেলে তো? স্থির আর শান্ত মারিসাকে এতটা রাগ করতে নিনিতা কখনো দেখেনি। ও বুঝতে পারে এসব কিছু কেবলমাত্র রৌদ্রের প্রতি অভিমানের প্রতিফলন। ওকে সামলাতে ও বলে, দেখ, জানি না তুই কিভাবে নিবি, হয়তো সিম্প্যাথি ভাবতে পারিস, তবে আমার গাট ফিলিংস বলছে রৌদ্র হয়তো তোকে পছন্দ করে। ছাড়, বাদ দে এসব, চল বাড়ি যাই। আবার 2 দিন বাদে এক্সাম, তাই না? চোখ ঘুরিয়ে বিষণ্ণ হয়ে মারিসা বলে, আরে শোন না, ও কি কখনোই তোর কাছে আসার চেষ্টা করেনি? না। শোন, ম্যান চেস আফটার দ্য থিংস দে ওয়ান্ট। জানিস তো, আর বুঝিসও। এবার চল। বলেই মারিসা আসন ছেড়ে উঠে দাঁড়ায় হুড়মুড়িয়ে। দেখ, ও যদি পছন্দ নাই করে তবে সরাসরি না কেন বলল না? বলতে বলতে নিনিতা উঠে দাঁড়ায়। আর ওদের এক বেঞ্চ পাশেই একজোড়া কপতি বসে ওদের দিকে তাকায়। নিনিতা একবার খেয়াল করলে বুঝতে পারে সেটা ওদের ক্লাসের কোনো মেয়ে, তবে সিনিয়র ব্যাচের কোনো ছেলের সাথে। তবে খুব বেশি ভ্রুক্ষেপ না করাই ছেলেটির মুখ নিনিতা দেখতে পায় না। হ্যাঁও তো বলেনি। চকারান্ত শব্দ করে বিরক্ত হয়ে নিনিতা বলে, না বলুক, সেটা ব্যাপার না। কিন্তু কাউকে পছন্দ না করলে তো আমরা সেটা অবশ্যই জানাব। এটা তো স্বাভাবিক। ও কি বলল, যে তোকে নাকি কনফিউজড দেখাচ্ছে? হয়তো ও চাইছে তুই আগে নিজের কাছে পুরোপুরি শিওর হ রৌদ্রকে নিয়ে, হয়তো ও তোকে সময় দিচ্ছে। এতটুকু বলে নিনিতা আবারও নিচের ঠোঁট উল্টে বলে, জানি না। ও কেমন যেন। একেই হয়তো রেড ফ্ল্যাগ বলে। জানি না। ও কখনোই তোর কাছে আসার চেষ্টা করেনি। মারিসার চোখের সামনে তখন রৌদ্রের ওর কাছে আসার মুহূর্তগুলো মনে পড়ে যায়, আর প্রতিটা হতবিহ্বল মুহূর্ত। কিন্তু মুখে বলে, উহু, কখনো কোনো ফ্লার্টিং কথা বলেনি। রৌদ্রের কখনো কখনো বলা ফ্লার্টি কথা মারিসার মনে পড়ে। তবুও ঢুক গিলে বলে, না, বলেনি, বললাম তো না, এমন কিচ্ছু না। ও কিছুটা বিষণ্ণ হয়ে নিনিতা বলে, এমন কিছু হলেও বোঝা যেত যে ও পছন্দ করে কিনা। অথচ এ সব কিছুই তো আমার সাথে হয়েছে, তবে কি? মারিসা মনের কথা মনে রেখে বলে, আচ্ছা ছাড় এখন এসব, চল। হুম। বাড়ি ফেরার পথে বাড়ির কিছুটা দূরে থাকতেই দুজন মহিলাকে মারিসা দেখে, যারা খুবই অশোভনীয় দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুদিন ধরেই মারিসা খেয়াল করে ওনারা ওকে আসতে যেতে লক্ষ্য রাখছে। ওদের বাড়ির আশেপাশে যদিও তেমন কোনো বাড়ি নেই, তবে কিছুটা দূরত্বে একসাথেই পাশাপাশি কয়েকটা বাড়ি। আজ মহিলাগুলো ওকে ডেকেই বসে, এই যে মেয়ে শোনো। মারিসা শুনেও না বোঝার ভান করে যেতে লাগলে ওনারা আবারও ডাকে, এই মেয়ে, শোনো তো একটু। মারিসা দাঁড়িয়ে যায়। আমায় বলছেন? কপাল কুঁচকে করা গলায় উত্তর করে, হুম।
তুমি কি ওই সামনের বড় ভার্সিটিতে পড়ো? মারিসা কপাল কুঁচকে মুখটাকে রক্তশূন্য করে বলে। হুম। ওর মুখের ভঙ্গিতে ওনারা কিছুটা বিহ্বল হলেও প্রশ্ন করা থামায় না। তুমি ওই যে সামনের বাড়িটাই থাকো তাই না? হুম। ওই বাড়িতে আরেকটা ছেলে থাকে না, লম্বা করে ফর্সা, বেশ সুন্দর দেখতে? মধ্যবয়স্কা মহিলাদের এই ধরনের কথায় ছিল না বিন্দুমাত্র সভ্যতার লেশমাত্র। থাকে না, বরং ওটা ওর নিজেরই বাড়ি। ওহ, তাহলে তুমি ওই বাড়িতে ভাড়া থাকো? মারিসা চোখ উল্টে হ্যাঁ বলতে গিয়েও থেমে যায়, মহিলাদের বিড়বিড় করে বলা কথা শুনতে পেয়ে। দেখছো, আমি বলছিলাম না এরা বিয়ে করেনি, দুটো প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে এক বাড়িতে, ছি ছি। ফিসফিসিয়ে বলতে লাগে ওনারা। 3 পা দূরে দাঁড়িয়ে থাকলেও ওনাদের ফিসফিস আওয়াজ সবই শোনা যাচ্ছিল। মারিসা বলে, নিজের বাড়িতে কে ভাড়া থাকে আন্টি? ওনারা ফিসফিসানি বন্ধ করে বলে, নিজের বাড়ি মানে? হুম, আমাদের বাড়ি। তোমাদের বিয়ে হয়েছে? অবশ্যই, ও আমার হাজবেন্ড। মারিসাকে আত্মবিশ্বাসের সাথে বলতে দেখে ওনারা আর বেশি কিছু বলে না। মারিসা বলে, তো আপনারা কি সাংবাদিক নাকি? কেন? কপাল কুঁচকে তাকায় ওনারা। না, যেভাবে আমার ব্যাপারে জিজ্ঞেস করছেন মনে হচ্ছে আমার বায়োগ্রাফি লিখা হবে। হয়তো কাল সকালে ঘুম থেকে উঠে দেখব বড় হেডলাইনে আমাদের নিউজ বেরিয়েছে, সেজন্যই নিশ্চয়ই জানতে চাইছেন। তাছাড়া কারি বা এত সময় বলুন অন্যের ব্যাপারে এত খোঁজ খবর নেয়ার? মারিসার স্থিরভাবে গুছিয়ে অপমান করার ব্যাপারটা ওনাদের ঠিক হজম হয় না। একজন অন্য জনকে বলে, এই চলো ভিতরে যাই, চুলোতে কিছু দিয়ে এসেছি, নষ্ট হলে আর খেতে পারবো না। ওনারা যেতে নিলে মারিসা বলে, এরপর থেকে অন্যের ব্যাপারে নাক না ডুবিয়ে নিজের রান্নায় মন দেবেন, দেখবেন নষ্ট হবে না আর খেতেও পারবেন। ওর কথা শুনে মহিলারা যেতে যেতে মুখে ভেঙচি কাটে। এর 2 দিন পর সকালে মারিসা নিজের মতো সব কাজ গুছিয়ে দুপুরের পর বসার রুমে টিভি ছেড়ে আর্কিটেকচারের আর্ট করছিল। চারিপাশে বড় কালো রঙের একটা ব্যাগ আর সব বড় বড় স্কেল ত্রিভুজ, বিভিন্ন সরঞ্জাম ছড়ানো ছিটানো। সোফার সামনে মাটিতে কুশনের ওপর বসে সোফার টি টেবিলের ওপরে এসব রেখে মারিসা ছবি আঁকছিল আর পড়ছিল। কলিং বেলের শব্দ হলে মারিসা শুনতে পায় না। দ্বিতীয়বার বাজলে মারিসা উঠে গিয়ে লুকিং গ্লাসে অপরিচিত একজন পুরুষ এবং মহিলাকে দেখতে পায়। অচেনা মানুষ হওয়ার জন্য দরজা না খুলে দাঁড়িয়ে থাকলে তারা আবারও বেল বাজায়। মারিসা দরজা না খুলে বলে, কে? আমরা গণনার কাজের জন্য এসেছিলাম মিস। লোকটি উত্তর করে, দরজাটা খুললে কথা বলতে সুবিধা হতো। কিছুটা অস্বস্তি হলেও মারিসা দরজা খোলে। ওনারা মারিসাকে সালাম জানায়। মারিসা দেখে ওনাদের হাতে একটা কর্পোরেশনের ব্যাগ, তবে সাথে কোনো আইডি কার্ড নেই। মারিসা দরজার সামনে দাঁড়িয়েই বলে, জি বলুন। আসলে আমরা কর্পোরেশন থেকে এসেছি, আশেপাশের ঘর বাড়ি গণনা আর সেখানে থাকা লোকদের গণনা করতে। আর তাদের পারিবারিক সম্পর্ক আমাদের নোট করতে হবে। মারিসা কপাল কুঁচকায়। ব্যাপারটা ঠিক মিলছে না তার কাছে। যেহেতু মারিসা স্থির আর ধীর বুদ্ধিসম্পন্ন, তাই তাদের কথাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে। মারিসা বলে, এই বাড়িটা তো বাকি বাড়ির মতো নয়। এটা তো গেস্ট হাউস। আর এখানে তো সবসময় সবাই থাকে না। আর একটু ভেবে বলে, কখনো কখনো পেইং গেস্ট হিসেবে স্টুডেন্টদের ভাড়া দেয়া হয়। সাথে থাকা মহিলা বলে, কিছু মনে না করলে যদি একটু বসার ব্যবস্থা। ওহ, দাঁড়ান একটু, বলে মারিসা ভিতর থেকে এক এক করে দুটো ভারী চেয়ার নিয়ে এসে ওদেরকে বাইরেই বসতে দেয়। এতে করে মহিলা আর লোকটি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওরা হয়তো ভেবেছিল ওদেরকে ভিতরে বসতে দেবে, যেটা ওদের মুখ দেখে মারিসাও বুঝতে পারে। লোকটি বলে, তো আপনি স্টুডেন্ট? হুম। এই বাড়ির মালিক আপনি? না, আরেকজন। তার মানে আপনি এখানে ভাড়া থাকেন? এর উত্তর ঠিক কি দেবে মারিসা বুঝতে পারে না। একদিকে কুমির আরেক দিকে খালের মতো ব্যাপারটা হয়ে গেছে। যদি বলে ভাড়া থাকে আর এরা অন্য কেউ হলে তো ঝামেলা হবে, আবার যদি বলে ওরা স্বামী স্ত্রী আর এরা যদি সত্যিই কর্পোরেশনের হয় তাহলেও তো ঝামেলা। মারিসা চিন্তায় হাতের নখ খুঁটতে থাকে। কিছু সময় চুপ থেকে ও বলে, না, এটা আমাদের বাড়ি। উনি আমার হাজবেন্ড। আমরা ম্যারিড। তো বাড়ির মালিক বাড়িতে নেই?
মূল গেটের ভেতরে কিছুটা সামনে দাঁড়িয়ে কেউ একজন হয়তো মারিসার এই উত্তরের অপেক্ষাই করছিল। প্রতিবারের মতোই নিঃশব্দে আসায় তাকে ওরা কেউই লক্ষ্য করেনি। সে মারিসার উত্তর পেয়ে বাঁকা হাসে। কি দরকার বাড়ির মালিককে আপনাদের? পেছনে থেকে পাল্টা প্রশ্ন শুনে ওরা তিনজন একসাথে তাকায়। মারিসা দেখে রৌদ্র ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। রৌদ্রকে দেখে ওনারা দুজন দাঁড়িয়ে পড়ে। রৌদ্র এগিয়ে এসে আগে মারিসাকে দেখে, যেখানে মারিসা ফর্মাল শর্ট টপস আর ধুতি সালোয়ার পরে, গলায় ওড়না জড়িয়ে দাঁড়িয়ে আছে। তার ঘন চুলগুলো কাকড়া ক্লিপ দিয়ে আটকানো আর বেবি হেয়ারগুলো গালের দুপাশে গলা অবধি ছড়ানো। রৌদ্র ওর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মাই লিটল হার্ট, তোমাকে এত টেন্স দেখাচ্ছে যে? এরপর ওদের দিকে তাকিয়ে মারিসাকে জিজ্ঞেস করে, আর এরা করা? রৌদ্রের কথায় মারিসা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। শুধু মনে মনে বলে, কি বলে ডাকলো ও আমায়? ওরাও একজন অন্যের দিকে তাকায়। ওই লোকেরা নিজেদের পরিচয় দিলে রৌদ্র বলে, আপনাদের আইডি কার্ড আগে দেখান। আর যতদূর আমি জানি আশেপাশে এই ধরনের কোনো কাজ হচ্ছে না। কিন্তু ওরা কোনো আইডি কার্ড দেখাতে পারে না। বলে যে তাড়াহুড়োতে রেখে এসেছে। মারিসা বলে, অ্যাটলিস্ট এমন কিছু দেখান যাতে আমরা বুঝতে পারি যে আপনারা জেনুইন। তখন মহিলাটি বলে, তাহলে এমন কিছু প্রমাণ আপনারাও দেখান যাতে আমরা বুঝতে পারি আপনারা অ্যাডাল্ট আর সত্যিই ম্যারিড। তো আমরা ম্যারিড কিনা সেটার প্রমাণ নিতে আপনারা এসেছেন, আমার সন্দেহটাই তাহলে ঠিক। মারিসা এক ভ্রু উঁচিয়ে ক্ষিপ্র কণ্ঠে বলে। শান্ত মারিসাকে এভাবে কথা বলতে দেখে রৌদ্র পকেটে হাত ঢুকিয়ে টানটান হয়ে দাঁড়ায় আর কিছু না বলে ওকে দেখতে থাকে। অবশ্যই দুটো প্রাপ্তবয়স্ক আনম্যারিড ছেলেমেয়ে এক বাড়িতে থাকবে, সেটা অবশ্যই কেউ ভালো চোখে নেবে না। আর আপনারা আদৌ অ্যাডাল্ট তো? আপনাদেরকে কে বলেছে আমরা আনম্যারিড? আর এর মতো দানবের মতো একজনকে দেখে আপনার মনে হচ্ছে যে ও অ্যাডাল্ট নয়? ওকে দেখে কি আপনার টিনেজ মনে হচ্ছে? মারিসা রৌদ্রকে দেখিয়ে কিছুটা রগচটা গলায় মহিলাটিকে উত্তর করে, ওনাকে দেখে না, তবে আপনাকে দেখে টিনেজ মনে হচ্ছে। ওনার এই কথাতে মারিসা স্তম্ভিত কম বিরক্ত হয় বেশি। তার ওপর ওকে টিনেজ বলাতে রৌদ্র ঠোঁট কোণে হালকা বাঁকা হাসে, যেটা মারিসার দৃষ্টিগোচর হয়। মারিসা বলে, আমি টিনেজ নই। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ঠিক আছে, আপনার আইডি কার্ড দেখান, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আপনাকে আমি চিনি না, জানি না, কেন আইডি কার্ড দেখাবো? এতটুকু তো জেনেছেন যে আমরা আপনাদের ব্যাপারে শিওর হতেই এসেছি। তো প্রমাণ দেখালেই হয়ে যায়। রৌদ্র এভাবে মারিসার সাথে ওনাকে তর্ক করতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে তাকায়, এরপর ঠান্ডা গলায় বলে, যাও গিয়ে আইডি কার্ড নিয়ে এসো। মারিসা নিজের কার্ড দেখালে উনি কার্ড দেখে বলতে লাগেন, মারিসা জাবিন, বয়স 21। হুম। আর আপনারটা? রৌদ্রের দিকে তাকিয়ে উনি বলে। রৌদ্র চোয়াল শক্ত করে ওনার দিকে তাকায় আর ওর বাজপাখির মতো চাউনিতে যে মহিলা বেশ ভরকায় সেটা বুঝতে মারিসার খুব একটা সময় লাগে না। মারিসা মনে মনে ভাবে, এভাবে তাকিয়ে কেন আছে, আবার কোনো ঝামেলা না হয়ে যায়। উনি দ্বিতীয়বার আর প্রশ্ন করার সাহস না পেলে রৌদ্র নিজে থেকেই পকেট থেকে ফোন বের করে সেখানে তুলে রাখা ওর পাসপোর্ট আর ইউকের আইডি কার্ডটা ওনার মুখের সামনে ধরেন। উনি কিছুটা চমকে সেটা দেখে আগের মতো বলে, ইফতিসাম রৌদ্র, আইজ 26, সিটিজেন অফ ইউকে। যেহেতু সেখানে সব ইংলিশে লেখা ছিল তাই উনি সেটা এভাবেই পড়েন। এরপর কিছুটা অবাক হয়ে বলে, আপনি ইউকের বাসিন্দা? হুম। বলে রৌদ্র ফোনটা ঘুরিয়ে আবারও নিজের পকেটে রেখে। ওর বয়সের কথাটা শুনে মারিসা হা হয়ে কপাল কুঁচকে তাকায়। রৌদ্র বলে, আর কিছু? আসল ব্যাপারটাই তো মিটমাট হয়নি। সেটা কি? মারিসা জিজ্ঞেস করে, আপনারা যে ম্যারিড সেটার প্রমাণ? দেখুন, আমরা বিবাহিত। বিরক্ত হয়ে মারিসা বলে, তাহলে কেন কোন প্রমাণ দেখাতে পারছেন না? দেখান আপনাদের ম্যারেজ সার্টিফিকেট। মারিসা রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। রৌদ্র বলে, গো আহেড, লিটল হার্ট। নিয়ে এসো। একটা চাপা প্রেস মনের মধ্যে রেখে মারিসা কাগজটা নিয়ে এসে দাঁড়ায়। রৌদ্র বলে, দাও, ম্যারেজ লইয়ারকে কাগজটা দাও। লইয়ার শুনে মারিসার ভিতরটা আঁতকে ওঠে। তাহলে তো উনি ধরে ফেলবে এটা একটা ফর্মাল বিয়ের কাগজ। কোর্ট রেজিস্ট্রি করা না, পরে যদি কোনো ঝামেলা হয়।
কাগজটা লোকটার হাতে এগিয়ে দিলে লোকটা কিছুক্ষণ সেটা দেখে তারপর বলে, হুম, সবই ঠিক আছে। এটা কোর্ট ম্যারেজ রেজিস্ট্রি, একদম জেনুইন। ওনার প্রথম কথাতে মারিসা হাঁফ ছেড়ে বাঁচায় জোরে শ্বাস নেয়, তবে লোকটার বলা পরের কথা দুটি ওর খুব একটা কর্ণগোচর হয় না। মারিসা অবিশ্বাসের মুখ করে বলে, আপনি লয়ার? না, আমি রেজিস্ট্রি করি এখান থেকে কিছুটা দূরে আমার অফিস। তার মানে আপনি রেজিস্ট্রার? মানে, বিয়ে যে পোড়ায়, কাজী। কপাল কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলে, জি। এতে মারিসা কিছুটা নিশ্চিন্ত হয়। মারিসা চোখ ঘুরিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলে, উনি কোনো লয়ার না, রেজিস্ট্রার। মানে, যে বিয়ে দেয় একই তো হলো। এক হলো না। উনি কোনো উকিল না, উনি কেবল বিয়ে দেয়। কেন? লন্ডনে তো এরকমই, খ্রিস্টানরা চার্চে গেলে ফাদার ওদের বিয়ে দেয়, তাছাড়া তো বাকিরা লয়ারের কাছেই যায় বিয়ের জন্য। এটা লন্ডন নয়। হোয়াটেভার। গাছাড়া ভাবে রৌদ্র বলে, ওরা নিজেদের মধ্যে কথা বললে ওনারা ওদের কথা শুনতে পায়। সব প্রমাণ ঠিকঠাক ভাবে পাওয়ায় সুযোগ বুঝে ওনারা চলে যেতে নিলে মারিসা বলে, আর ওনারা তো লইয়ার না, ওনারা তো গোয়েন্দা। দেখো কেমন গোয়েন্দাগিরি করতে চলে এসেছে। শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন। ব্যঙ্গাত্মক হাসি হেসে বলতে থাকে। রৌদ্র বাঁকা হেসে বলে, তো গোয়েন্দা যেখানে সেখানে তো পুলিশের থাকা উচিত। শুড আই কল দ্য পুলিশ? ওনারা কিছুটা ভয় পেয়ে বলে, দেখুন আপনারা ম্যারিড কি না সেটা নিয়ে আশেপাশে প্রায় সবারই সন্দেহ ছিল, আমরা শুধু সেটা, মানে, তো আপনারা একটা বাড়িতে একা একটা মেয়ের কাছে কোন প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে ইন্টারোগেশন করতে চলে এসেছেন। তাও আবার ফেক আইডেন্টিটি। রৌদ্র গম্ভীর গলায় মুখটা রক্তশূন্য করে বলে, আমাদের ভুল হয়ে গেছে। সত্যি আমরা খুবই দুঃখিত। সরি। মারিসা ওদের হাত থেকে কাগজটা হ্যাঁচকা টান দিয়ে নেয়। বলে, ঠিক আছে, আপনারা যেতে পারেন। নেক্সট টাইম আর কখনো এই বাড়ির ধারে কাছেও আসবেন না। শান্তভাবে মারিসা এই কথা বললে রৌদ্র বলে, এর আগেও কেউ এসেছিল? না, তবে কয়েকজন মহিলা রাস্তায় খুবই উদ্ভটভাবে তাকিয়ে থাকতো। সেদিন তো ডেকে অনেক কিছু বলেছে। কি বলেছে তোমাকে? তুমি কিছু বলনি? রৌদ্র মুহূর্তেই নিজের মুখটা রক্তশূন্য করে বলে, হুম, ভালোভাবে বলে দিয়েছি। তাই তো আজ এদেরকে দেখে সন্দেহ হয়েছে। ওহ শুট, দ্যাটস লাইক মাই গার্ল। রৌদ্র গর্বের সুরে গম্ভীর কণ্ঠে বলে। ওর এই কথায় মারিসা হতভম্বের মতো চেয়ে থাকে। এর মধ্যে তারা চলে যেতে গেলে রৌদ্র বলে, ওয়েট, এই চেয়ার এখানে কেন? আমিই দিয়েছি ওনাদের বসার জন্য। এই ইমো পোস্টারদের বসার জন্য তুমি এই ভারী চেয়ারগুলো এত কষ্ট করে নিয়ে এসেছো, আর ইউ সিরিয়াস? রৌদ্রের কথায় মারিসা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। যে ফিরে অবধি তাকায় না সে কেয়ারিং হাজব্যান্ডের মতো কথা বলছে। তাও বাইরের লোকের সামনে। কি হয়েছে ওর, কিছু খেয়েছে নাকি? চেয়ার দুটো ভেতরে রেখে আসুন, ফাস্ট। ঠান্ডা আর গম্ভীর গলায় রৌদ্র বলে। ওনারা কথা না বাড়িয়ে ওর কথা মতো কাজ করে বিদেয় হয়। ওরা যাওয়া অবধি রৌদ্র দাঁড়িয়ে থাকে আর কর্কশ গলায় প্রতিক্রিয়াহীন ভাবে বলে, আজকের কাজটি একদম ঠিক হয়নি। আমার শটটি যথেষ্ট অ্যাম্বারাসড হয়েছে আপনাদের জন্য। ইউ গাইস হ্যাভ টু পে ফর দিস। ওনারা যেতে যেতে ওর কিছু কথা শুনতে পায় এবং ওনাদের অবস্থা ভয় ভরকে যাওয়ার মতো আর বলতে থাকে, যেমন দেবা তেমনই তার দেবী। ওনারা চলে গেলে রৌদ্র মূল ফটক আটকে ভিতরে আসে। হাইওয়ের পাশ কেটে কিছুটা দক্ষিণে এক আলিশান গেট। বাইরে থেকে ভেতরটা দেখার জন্যেই। তবে বাড়ির মূল ফটকের নকশা জানান দেয় কতটা মনোরম হবে ভিতরটা। সিলভার রঙের মার্সিডিসটা ফটকের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষী দুহাতে ফটকের এক এক পাল্লা খুলে দাঁড়ায়। আর গাড়িটি সশব্দে এক সাদা রঙের আলিশান বাড়ির ভিতরের মূল দরজার সামনে গাড়িটি দাঁড় করায়। অ্যাশ রঙের সিল্কের শার্ট আর সাদা প্যান্ট পরিহিত সীমান্ত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল বাজানোর আগেই এক মধ্যবয়স্কা মহিলা দরজা খোলে। সীমান্তকে দেখেই ব্যগ্র হয়ে ওঠে আর দু চোখ যেন মুহূর্তেই পানিতে ছলছল করে ওঠে। সীমান্ত ওনাকে দেখেই এক গাল হেসে বলে, বেল বাজানোর আগেই কি করে বুঝলে? আমার ছেলে এসেছে এটা বোঝার জন্য বেল বাজাতে হবে। সীমান্ত সজোরে ওনাকে ঝাপটে ধরে। আর উনিও মায়ের উষ্ণ মমতায় ছেলেকে আলিঙ্গন করে নেন।
বসার ঘরে এসে সীমান্ত জুতো খুলে সোফায় গা এলিয়ে দিয়ে বসে বলে, কেমন আছো তুমি? তোকে ছাড়া যেমন থাকি। বলেই উনি ওর কাছে এসে বলেন, এখানে বসলি যে, যা ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে নে। আমি তোর সব পছন্দের খাবার রেঁধেছি। কি হলো, যা। যাই, একটু বসি তোমার কাছে। বলেই সীমান্ত ওর মায়ের কোলে মাথা রাখে। বাহ, বাহ, কি হয়েছে? হঠাৎ মায়ের কোল এত আপন মনে হচ্ছে। কিছু না, এমনি। সীমান্ত চোখ বন্ধ করে নির্লিপ্ততা কণ্ঠে জবাব করে, কতদিন বাদে এলি, কিসের যে এত পড়াশোনা করিস, নিজের বাড়িতেও আসার সময় পাস না। 3 মাস পর আজ আসলি। ফোন করলেই আসবো মা, তারপর আর কোনো খবরই নেই। এবার আসবি, আমার তো বিশ্বাসই হয়নি। একটু থেমে উনি আবারও সীমান্তের কপালে হাত বুলাতে বুলাতে বলেন, বলি কি, ব্যবসাটা তো এখন দেখতে পারিস। কথাটা বলতেই সীমান্ত চোখ খুলে আর বলে, আমি কোনো ব্যবসা ট্যাবসা দেখতে পারবো না। আমি যেটা নিয়ে পড়ছি সেখান থেকেই নিজের জন্যে কিছু করে নেব। এভাবে কেন বলছিস, তুই তো আমাদের ভরসা। তুই না দেখলে এত বড় ব্যবসা এত কাজ কে দেখবে? বলতেই সীমান্ত উঠে বসে আর বলে, তুমি খুব ভালো করেই জানো কেন বলছি। আর তুমি যে ওনার সাপোর্ট করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কি করে ভুলে যাও ওনার ফালতু ব্যবহার, মা? কর্কশ কণ্ঠে বলে সীমান্ত। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এত কেন রেগে যাচ্ছিস? আমি আমার জন্যে ঠিক কিছু করে নেব। আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। বলে সীমান্ত সিঁড়ি বেয়ে ওঠে ওপরে চলে যায়। মস্ত একটা ঘরে ওর কিং সাইজের খাট। তার পাশেই কাচে ঘেরা জানলা আর বাইরে বড় বারান্দা। সীমান্ত সেখানে দাঁড়িয়ে নিজের শার্টটা খোলে। এরপর টাওয়ালটা গলায় পেঁচিয়ে যেতে নিলে কিছু একটা ভেবে নিজের খাটের পাশে থাকা ছোট বেডটেবিলের ড্রয়ের খোলে আর সেখানে ফ্রেম করা একজন মহিলার ছবি। হাসিমাখা মুখের ছবিটি স্তব্ধ দৃষ্টিতে সীমান্ত কিছুক্ষণ দেখে। তারপর সেটা রেখে চলে যায়। সন্ধ্যায় খাবার টেবিলে এলাহি কাণ্ড। বিভিন্ন সুস্বাদু পঞ্চব্যঞ্জনের সমাহার যাকে বলে। সীমান্তের পরনে ডার্ক খয়েরি টি শার্ট আর সাদা রঙের হাফ কোয়ার্টার শর্টস। ভিজে চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে। জমিয়ে খাবার খেতে লাগলে ওর মা বলে, তোর বন্ধুগুলোকেও সাথে নিয়ে আসতি। ওরা তো আসে না অনেক দিন। এমনি সারাদিন মাথা খারাপ করে, এখানে নিয়ে আসবো যাতে তোমার মাথাটাও খারাপ করে দেয়। আমার আর কি মাথা খারাপ করবে? এত বড় একটা বাড়ি, আমি আর দুটো কাজের লোক। ভাল লাগে বল? সীমান্ত কোনো কথা না বলে একমনে খাবার খেয়ে চলেছে। ও কোনো কথা না বললে উনি আবার বলেন, এমন কেউ আমার সাথে থাকতো যে পুরো বাড়িটা মাথায় করে রাখতো সারাদিন। আমারও ভাল লাগতো। সারাদিন হই হুল্লোড় করে বাড়ি একদম মাতিয়ে রাখতো। তোর আর তোর বাপের মতো গোমরা মুখ করে রাখতো না সারাদিন। এর মধ্যে সীমান্তের খাওয়া শেষ হলে উনি বলেন, দাঁড়া, একটু উঠিস না। বলেই উনি এক বাটি পায়েস নিয়ে আসেন ওর জন্য। সীমান্ত বলে, হঠাৎ পায়েস? জন্মদিনে তো এলি না। তাই আজ বানিয়েছি। তোমার মনে ছিল? হাসিমুখ নিয়ে সীমান্ত বলে, মনে কেন থাকবে না? তোর 26তম জন্মদিন, আমি নিজের মা হলে এটা বলতে পারতি। মা, তুমি নিজের মা নও। আমি বাইরের কাউকে মা বলে ডাকছি। ওনার কথায় সীমান্ত চটে গিয়ে বলে, তাহলে যে বললি, আমি মনে না রাখলে কে মনে রাখবে? নাকি নতুন কাউকে পেয়েছিস যে মনে রাখে আমার হয়ে? উনি মজা করে বলতে থাকেন। সীমান্ত হতাশসূচক মাথা নাড়িয়ে পায়েস খেতে থাকে। কিরে বল, কাউকে পেয়েছিস যে আমার হয়ে এখন থেকে তোর জন্মদিন মনে রাখবে? তাহলে আমার দায়িত্ব শেষ। সীমান্ত কোনো উত্তর করে না। উনি আবার বলেন, একটা মেয়ে নিয়ে আয় না যে সারাদিন বাড়িটাকে মাথায় করে রাখবে। সীমান্ত ওনার কথা বুঝতে পেরে কিছুটা ঘুরিয়ে উত্তর করে, এখন কোনো অ্যাডপশন চলছে না। কোত্থেকে আনবো আমি মেয়ে? ওর কথাতে উনি রেগে বলেন, দেখতো অসভ্য ছেলে, কেমন বদমাইশি করে। তোকে বলেছি আমি বউ নিয়ে আসতে। বুঝেছিস এবার? একটা বউ নিয়ে আয় বাড়িতে। আমার আর একা একা এই বাড়িতে ভাল লাগে না। কেমন যেন মরুভূমির মতো হয়ে থাকে সারাটা দিন। সীমান্ত কোনো প্রতিক্রিয়া না দেখালে উনি বলেন, কিরে শুনছিস আমি কি বলছি? হুম। কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছিস না। ঠিক আছে, বলো কি বলবে। একটা ফুটফুটে সুন্দর বউ নিয়ে আয়, যে সারাদিন আমার পিছু পিছু থাকবে।
ওর খিলখিল হাসিতে পুরো বাড়ি মেতে থাকবে। এভাবে উনি নিজের কথা বলতে থাকেন। আর সীমান্ত ওনার দিকে তাকিয়ে ওনার কথার সাথে মিলে যায় এমন একটা স্পষ্ট মুখ নিজের চোখের সামনে ভেসে উঠতে দেখে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। মারিসা ছাদ থেকে কাপড় নিয়ে নিচে নামে আর ভাবতে থাকে। রৌদ্রের বলা কথা, বিশেষ করে ওকে যে নামে ডাকলো সেটা। অভিনয় করেছে লোকগুলোকে দেখানোর জন্য সেটা বুঝেছি। তবে যে নামে ডাকলো, সেটা তো না ডাকলেও হতো। ওফ! দুগাল ফুলিয়ে মারিসা শ্বাস নেয়। এমনিতেই তো মুভ অন করতে পারছি না, তার ওপর এসব, যেন যত সিংহের মুখ থেকে দূরে যেতে চাইছি ততই হোঁচট খাচ্ছি। বিড়বিড় করে বলে রৌদ্রের ঘরের সামনে এলে ওকে কথা বলতে শুনতে পায়। রৌদ্র একটা সাদা রঙের ট্রাউজার পরে উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে আছে দরজা থেকে উল্টো দিকে মুখ করে আর ফোনে কথা বলছিল। মাই টাইম ইজ প্রিসিয়াস। আই ক্যান্ট, অ্যাকচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট টু, এনিথিং এলস। আমি ব্যস্ত, ইউ নো মাই এক্সাম ইজ রানিং, রাইট? কিছু একটা নিয়ে ওর খুব তর্ক হচ্ছে। আর রৌদ্র খুবই রেগে কথা বলছিল। যতই হোক এভাবে রেগে কথা বলতে মারিসা ওকে কখনো দেখেনি। মারিসা দ্রুত নিচে নেমে আসে। সব কাজ রেখে আবার পড়ায় মন দেয় মারিসা। বসার ঘরেই সব জিনিস ছড়িয়ে থাকায় আর ঘরে না গিয়ে সেখানেই বসে পড়তে থাকে। অনেকক্ষণ বসে পড়ায় পিঠ যেন লেগে আসে, তাই উঠে সোফায় উপুর হয়ে শুয়ে বই রেখে পড়তে থাকে। পড়ায় মন বসলে কিছুক্ষণের জন্য রৌদ্রের কথা মাথা থেকে বেরিয়ে যায়। হাফ কোয়ার্টার ট্রাউজার পরাতে হাঁটুর নিচের কিছু অংশ উন্মুক্ত। এক পায়ের ওপর অন্য পা ক্রস আকারে রাখা। শর্ট টি শার্ট পরাতে উপুর হয়ে শোয়ার দরুন কোমরেরও কিছুটা উন্মুক্ত, যেদিকে তার ভ্রুক্ষেপ নেই বললেই চলে। বরাবরের মতো নিঃশব্দে নিচে এসে দাঁড়াতেই রৌদ্র মারিসাকে এভাবে আবিষ্কার করে। হাতে একটা বই নিয়ে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চুলগুলো পিঠ সেরে নিচের দিকে পড়ে আছে। কিছুক্ষণ বাদেই তার দৃষ্টি কাড়ে মারিসার কোমরের ও ধনুকের ন্যায় বাঁকা অংশটি। রৌদ্র শুষ্ক ঢোক গিলে এগিয়ে গিয়ে মারিসার সামনে পাশের সোফায় বসে পড়ে। ওকে বসতে দেখেই মারিসার মনোযোগ ভাঙ্গে, ও মুখ তুলে তাকায়। তাকাতেই দেখে রৌদ্র ওর দিকে তাকিয়ে। মারিসা তড়িৎ বেগে উঠে পড়ে। কি হয়েছে, কোথায় যাচ্ছ? ভারী গলায় রৌদ্র বলে। পানি খাবো, বলে মারিসা চলে যায়। একটু বাদে এসে বই গোছাতে ব্যস্ত হলে। রৌদ্র বলে, শেষ তোমার পড়া, সিলেবাস কমপ্লিট? না, মানে, আমি ঘরে গিয়ে পড়ব। কেন, এতক্ষণ তো এখানেই পড়ছিলে? ইফ আই অ্যাম দ্য প্রবলেম তাহলে আমিই চলে যাচ্ছি, বলেই ও উঠে দাঁড়ায়। না, আমি সেটা কখন বললাম? ভেবেছি তুমি এখানে পড়তে এসেছো, যদি আমার জন্যে অসুবিধা হয়, তাই। বলেই মারিসা নিজের ঠোঁট কামড়ে ধরে। এখানে বসে পড়বে, অসুবিধের কি আছে? বসো এখানে, কিছুটা আদেশের মতো রৌদ্র বলে। মারিসা দাঁড়িয়ে বিড়বিড় করে। এখানে বসে আমার পড়া কশ্চিনকালেও হবে না। আমি বসতে বলেছি। মারিসা চমকে তাকায়। রৌদ্র কর্কশ কণ্ঠে আবার বলে, সিট দেয়ার। মারিসা ওর দিকে তাকিয়ে কিছুটা ভড়কে যায়, এরপর আগের মতোই মেঝেতে কুশনের ওপর বসে পড়ে আর রৌদ্র পাশের সোফায়। ওদের দুজনের মধ্যে ঠিক 2 হাত দূরত্ব। রৌদ্র নিজের মতো পড়লেও মারিসা একটু পর পর আর চোখে ওর দিকে তাকাচ্ছে। কালো রঙের টি শার্ট পরনে, এক হাতে বই তুলে মুখের কাছে রেখে পড়ছে, আরেক হাত হাঁটুর ওপর। এত ভালো লাগছিল দেখতে যে মারিসা বারবারই মনের বিরুদ্ধে তাকাচ্ছিল। রৌদ্র উঠে গিয়ে একটা চাচের ওয়াটার বোতল নিয়ে এসে আবার সোফায় বসে। বোতলটা থেকে পানি পান করতে লাগলে মারিসা শিহরণ জাগানো নয়নে ওর অ্যাডাম অ্যাপলসের দিকে তাকিয়ে থাকে, যেটা পানি গেলার সাথে সাথে ওপর নিচ হচ্ছিল। মারিসার সারা শরীর রোমাঞ্চ দিয়ে ওঠে। রৌদ্র বোতলটা রেখে ওর দিকে তাকাতেই মারিসা শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে বইয়ের দিকে তাকিয়ে থাকে। তখন থেকে দেখছি এটাই পড়ছো, আর বাকিগুলো শেষ। মারিসা আসন পেতে বসে টেবিলের ওপর 2 হাত ভাঁজ করে গালে রেখে ওর দিকে না তাকিয়ে কেবল পাশাপাশি না সূচক মাথা নাড়ে। তাহলে তাহলে তোমার সামনে বসে আমার কোনো পড়াই হবে না, উল্টো যা পড়েছি সব ভুলে যাচ্ছি। আর কিছু জানতে চাও তুমি? সবে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, সব ঘেঁটে দিলে। ধুর, ফালতু বেটা। বইয়ের ওপর হাতের শটাং শব্দ শুনে মারিসার ভাবনা ভাঙ্গে। ওর সামনে রাখা বইয়ের ওপর রৌদ্র হাত দিয়ে আঘাত করাই এমন শব্দ হয়েছে।
তোমাকে কোনো কথা বললে জবাব দিতে এত দেরি কেন হয়? আই ডোন্ট লাইক দিস। আসলে, আমি এটা পারি না, তাই এটাই বারবার পড়ছি। আর চিত্রগুলো একেবারেই মাথায় ঢোকে না। মারিসা দ্রুত বলে, আমার কাছে এসো। আন। কথা শুনে মারিসা তাজ্জব হয়ে তাকায়। ওকে তাকাতে দেখে রৌদ্র স্বাভাবিকভাবে বলে, এদিকে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। ওইখানে বসে থাকলে বুঝতে পারবে না। ওহ, চিত্র আঁকার ব্যাপারে বলেছ? হুম। কেন, তুমি কি ভেবেছ? কই, কিছু না তো। কোনো ব্যাপার না, আমি এখান থেকেই বুঝতে। শেষ করার আগেই রৌদ্র এক হাতে মারিসা যেই কুশনের ওপর বসে ছিল মারিসা সহ সেটাকে একটানে একবারে নিজের পায়ের কাছে নিয়ে আসে, এরপর ও নিজেও মারিসার একদম কাছাকাছি হয়ে মেঝেতে বসে পড়ে। আচমকা ওর এই কাণ্ডে মারিসার যেন ছোটখাটো হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। আজ এতবার অবাক হয়েছে ওর কাজকর্ম আর কথাবার্তায়, মনে হচ্ছে ছোট্ট হৃদয়টা আর ধকল সামলাতে পারবে না, কখন যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে। ওর সাথে আর বেশিক্ষণ থাকলে নির্ঘাত এসব অত্যাচারে মারা যাব। ও কি এসব বোঝে না? সমস্যা কি ওর আসার পর থেকেই এরকম করছে? মারিসা মনের অজান্তে ভাবতে থাকে। রৌদ্র এক হাত মারিসার পিছনে সোফায়, আরেক হাত টেবিলে রেখে ওকে চিত্রগুলো বই থেকে বোঝাতে থাকে, আর মারিসা স্কেল, চাঁদা এটা ওটা এগিয়ে দেয়। এরপর রৌদ্র বলে, বুঝেছ? কি জানি। কি বোঝালো এতক্ষণ? কিছুই তো শুনিনি। এভাবে এত কাছে বসে থাকলে পড়া হয়? মনের কথা মনে রেখেও মাথা চুলকায়, আর হালকা বোকা হাসি হাসে। ওকে হাসতে দেখে রৌদ্র কেমন যেন গম্ভীর গলায় বিড়বিড় করে বলে, ডোন্ট স্মাইল লাইক দ্যাট, শর্টি, ইটস মেক মাই হার্ট বিট ফাস্টার। ওর কথা মারিসার কর্ণগোচর হয় না। রৌদ্র বলে, কি হলো, মনে হচ্ছে বুঝতে পারোনি। একদম বুঝিনি এমন না, অল্প বুঝেছি, বাকিটা বুঝিনি। ম্যাপ বুঝতে তো এত সময় লাগেনি। হম। ওর কথায় চকিত চোখে তাকায় মারিসা। এরপর দিকবিদিক না ভেবেই বলে, কে বলেছে? দুইবার করে বুঝতে হয়েছে, দ্বিতীয়বার তো সিনিয়র সীমান্ত। বলতেই রৌদ্র রুদ্রমূর্তি চোখে ওর দিকে তাকায়। আর মারিসা ওকে তাকাতে দেখে থমকে যায়। ওহ, তো সিনিয়র সীমান্ত বোঝালে বুঝতে সুবিধা হয়। টেবিলে থাকা কলমটা ডাইনামিক স্টাইলে 3 আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলে। ওকে এভাবে দেখে মারিসা একটু ভড়কে যায়। মনে মনে বলে, সবই তো ঠিক ছিল, সীমান্তের নামটা বলতেই সবকিছু কেমন যেন হিম হয়ে গেছে। জিভ দিয়ে অধর ভিজিয়ে মারিসা বলে, আমি সেটা বলিনি। বলেছি ম্যাপ বুঝতেও আমার সময় লেগেছে। আর এটা তো আরো কঠিন। নেভার মাইন্ড, আমি তোমাকে এটা সবচেয়ে সহজভাবে বুঝিয়ে দেব। হুম। রৌদ্র ওকে আবার বুঝিয়ে দিলে এবার মারিসা মনোযোগ দিয়ে একরকম ভয় পেয়ে বোঝার চেষ্টা করে। ঠিক যেমনভাবে টিচারের ভয় স্টুডেন্টরা পড়া শেখে। রৌদ্র বলে, যা যা বললাম সেগুলো বলো। আগে রুলস বলো। মারিসা হাতের আঙ্গুল নাড়িয়ে এবার সব ঠিকভাবে বলতে থাকে। রৌদ্র নিষ্পলক চোখে বিড়বিড় করতে থাকা মারিসার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। ওর বলা কথাগুলো রৌদ্রের কানে আসে না। মারিসা চুলগুলো কানের পিছনে গুজলে রৌদ্র ওর ঘাড়ের দিকে তাকিয়ে থাকে। ফুলো ফুলো গাল দুটোও নিস্তার পায় না ওর দৃষ্টি থেকে। এবার হয়েছে। মারিসা ওর দিকে তাকিয়ে বলে। রৌদ্র একটু চুপ থেকে বলে, হুম, হয়েছে, এবার আঁকার চেষ্টা করো। মারিসা স্কেল দিয়ে আঁকতে নিলে রৌদ্র ওর হাতের ওপর হাত রেখে স্কেলটা সোজা করে বলে, এভাবে ধরতে হবে, একদম স্ট্রেইট। ওর ছোট হাতের ওপর রৌদ্রের দৈত্যের মতো বলিষ্ঠ হাতটা পড়তেই মারিসা তড়িৎ বেগে ওর হাতের নিচ থেকে নিজের হাত বের করে নেয়। রৌদ্র সেটা বুঝতে পেরে চোখটা হালকা নাড়িয়ে ব্যাপারটাকে আমলে না নেয়ার মতো করে বলে, অলরাইট, এবার চেষ্টা করো। বলে উঠে চলে যায়। খানিকক্ষণ বাদে রৌদ্র রাতের খাবার নিয়ে এসে সোফার টেবিলের সব বই এক হাতে সরিয়ে সেখানে রাখে। সুপার চিকেন ফ্রাই। মারিসা অবাক হয়ে বলে, তুমি রান্না কখন করে ফেললে? সেটা তোমার না জানলেও চলবে, খেয়ে নাও। ফ্রাই করার জন্য তো মাংস আমিই রেখেছিলাম। আর বাকিটা আমি করেছি। আর কিছু, ইউ টক টু মাচ। চোখ ছোট করে ওর দিকে তাকিয়ে রৌদ্র বলে, অ্যান্ড ইউ ডোন্ট লাইক ইট। আই নেভার সেইড দ্যাট। কিন্তু তোমাকে প্রতিটা কথা দুবার বলতে হয়, আই ডোন্ট লাইক দ্যাট। ওর এ ধরনের উত্তর নতুন কিছু না। মারিসা ঠোঁট বাঁকিয়ে আবার বলে,
আমি ঘ্রাণ পেয়েছিলাম খাবারের, কিন্তু এত ভালোভাবে পোড়াটা মাথায় ঢুকেছে যে বুঝতেই পারিনি এতটা সময় কেটে গেছে। তুমি শুধু পড়াতেই ফার্স্ট ক্লাস না, খুব ভালো বোঝাতেও পারো। মারিসাকে আবারও আগের মতো ওর সাথে কথা বলতে দেখে রৌদ্রের ভালো লাগে। মারিসা আগের মতোই মেঝেতে বসে টেবিলে খাবার খাচ্ছিল আর রৌদ্র সোফায়। উম্মুম, একটা কথা বলবো? না। ওর কথায় বিরক্তি ভাবে মারিসা চকারান্ত শব্দ করে বলে, তুমি তখন আমায় ওই নামে ডাকলে কেন? কোন নামে? খাবার খেতে 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 রৌদ্র ওর দিকে না তাকিয়ে বলে, ওই যে তখন যে সবার সামনে বললে। কেন পছন্দ হয়নি? তাহলে অন্য নামে ডাকবো। আমি সেটা বলিনি। ও, তার মানে পছন্দ হয়েছে। উফো, আমার জিজ্ঞাসা করাই ভুল হয়েছে। রৌদ্র কিছু না বললে মারিসা আবার বলে, আরেকটা কথা বলি? না। ওর কথার তোয়াক্কা না করে মারিসা বলে, উম্মুম, ইউ আর 26। হুম। হুমুম, তোমাকে দেখে ভেবেছিলাম তুমি বয়সে বড়ই হবে। তবে এত বড় সেটা বুঝিনি। তো, এত গ্যাপ কি করে? রৌদ্র ওর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি তো জানোই আমি হোমে পড়াশোনা করেছি। এরপর মিডল গ্রেড, তারপর এন্ট্রান্স দেওয়ার আগেও আমার গ্যাপ গিয়েছিল। আর 2K20 ওয়ার্ল্ড ওয়াইড পেন্ডামিকের ফ্যাক্ট তো সবারই জানা। ও ও, আর তুমি? আই থিংক ইউ হ্যাভ গ্যাপ টু। আমি? ও, আমাকে দেরি করে স্কুলে ভর্তি করিয়েছিল। ওহ, আই সি। খাবার খাওয়া শেষে মারিসা বলতে থাকে, ওই কাগজটা তো নকল, তবুও লোকটা যে বলল, সব ঠিক আছে। নকল মানে? আমাদের তো রেজিস্ট্রি হয়েছে। তাহলে ওটা ফেক কি করে হয়? রৌদ্র একটু বিরক্ত হয়ে বলে, তার মানে? মানে ওটা ফেক নয়, বিয়েরই কাগজ, শুধু কোর্ট রেজিস্ট্রি করা না। তো এত টেনশনের কিছু নেই। জাস্ট আ ফর্মাল ম্যারেজ পেপার। বাট ইটস আ লিগ্যাল পেপার। তাহলে যে উনি বুঝতে পারেনি যে ওটা কোর্ট ম্যারেজ নয়? হয়তো লোকটা ফেক, এসব ব্যাপারে হয়তো এত কিছু বোঝে না তাই বুঝতে পারেনি। আর যদি উনি আসল হতো তাহলে? মারিসাকে বড় বড় গোল চোখে চেয়ে থাকতে দেখে রৌদ্র মাথা ঝুঁকিয়ে ওর কাছে এসে বলে, তাহলে বলতাম, বিয়ে দিয়ে দিন। যেহেতু আপনাদের মনে হচ্ছে আমরা ম্যারিড নই, এখন বিয়ে দিয়ে দিন। ওর কথায় মারিসার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছিল। মারিসা দ্রুত ওর আর রৌদ্রের খাবারের থালা নিয়ে কোনো কথা না বলে উঠে চলে যায়। মারিসা চলে গেলে রৌদ্র স্কেলটা বা হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। টুংটাং শব্দে টেবিলের ওপর পড়ে থাকা ফোনের দিকে তাকায়। হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ আসায় ফোনের স্ক্রিন জেগে উঠছে। রৌদ্র তাকাতেই দেখে পরপর কয়েকটি মেসেজ। আর বার্তা প্রেরকের নাম দেখেই রৌদ্রর আগে হাতে থাকা বড় স্কেলটাকে চেপে ধরে। মুহূর্তেই স্কেলটা ওর হাতের চাপে কটমট শব্দে দ্বিখণ্ডিত হয়ে যায়। মারিসা ফিরে এসে রৌদ্রকে দেখতে পায় না। ঘড়িতে সময় প্রায় 11টা দেখে ও সবকিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। কারণ কাল পরীক্ষা আছে আর তাড়াতাড়ি ঘুমোতেও হবে। সবকিছু গোছাতে লাগলে রৌদ্রকে হুড়মুড় করে নিচে নামতে দেখে। রৌদ্র কারো সাথে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যেতে নিলে মারিসা বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। রৌদ্র দরজা অবধি এসে দাঁড়িয়ে যায় আর পিছনে না তাকিয়েই কান থেকে ফোনটা সরিয়ে বলে, আমি রাতে ফিরব না। মারিসার কথার অপেক্ষা না করেই রৌদ্র বেরিয়ে যায়। বাইরে প্রচণ্ড আওয়াজে গাড়ি ড্রাইভ করে বেরিয়ে যায়, যার শব্দ মারিসা শুনতে পারে। টেবিলের ওপর রাখা নিজের ফোনটা হাতে নিয়ে মারিসা দেখে স্ক্রিনে কয়েকটি মেসেজ ভেসে উঠছে। যেখানে লিখা, হাই, দিস ইজ সীমান্ত। ভালো আছো? মারিসা ফোন হাতে নিয়ে জবাবে লিখে, জি, ভালো। আপনি? পরক্ষণেই উল্টো দিক থেকে সীমান্ত লিখে, অল গুড। বাই দ্য ওয়ে, নিনিতা কেমন আছে? আই মিন ও সুস্থ হয়েছে। এক্সাম দেয়। হঠাৎ নিনিতার ব্যাপারে কথা বললে মারিসা অবাক হলেও খুশি হয় আর বলে, হুম, ঠিক আছে। উড ইউ মাইন্ড টু সেন্ড মি হার হোয়াটসঅ্যাপ নাম্বার? আসলে ফর্মের নাম্বারে ওর হোয়াটসঅ্যাপ পাচ্ছি না। একটু দরকার ছিল ওর সাথে। ইটস ওকে। আমি পাঠাচ্ছি। গ্রেট। কথা শেষ করে মারিসা ফোনটা রেখে ভাবে, হঠাৎ রৌদ্র চলে গেল কেন? কাল এক্সাম আর বলল রাতে ফিরবে না। কি হলো? এই সময় মারিসা সব গোছাতে লাগলে বাড়ি থেকে কল আসে। মারিসা ফোন স্পিকারে রেখে কথা বলে, হুম, বর্ষাপি বলো। কেমন আছিস? এক্সাম কেমন হচ্ছে? এই তো হচ্ছে। তোমরা ভালো?
বর্ষা কথার উত্তর দেওয়ার আগেই ওর মা বলতে থাকে, তুই বাড়ি কবে ফিরছিস? জানি না। ওনার কথায় মারিসা নির্লিপ্ততা উত্তর করে, জানি না মানে, কোনো পরীক্ষা টরীক্ষার দরকার নেই। তুই বাড়ি আয়। আমি তোর বিয়ে দেব। আমার এক্সাম চলছে। এরপর যদি ছুটি দেয় আমি ফিরে যাব। ছুটি না দিলে আমি কিভাবে যাব? ক্ষিপ্র কণ্ঠে বলে মারিসা, আমি অত শত বুঝি না। তুই বাড়িতে আসবি, ব্যাস। নাকি সেখানে বিয়ে টিয়ে করে নিয়েছিস? রিসা, সত্যি করে বল আমায়। হ্যাঁ, বিয়ে করে নিয়েছি। আর কিছু শুনতে চাও তুমি? এসে জামাই দেখে যাও, হয়েছে শান্তি। বিরক্ত কণ্ঠে চিৎকার করে মারিসা বলে, বেয়াদব মেয়ে একটা। তুই বাড়ি আয়, তোকে দেখাচ্ছি। শেষ করার আগেই বর্ষা ফোন নিয়ে বলে, তোর না এক্সাম কালকে, যা গিয়ে ঘুমিয়ে পড়। অনেক রাত হয়েছে। বলেই কল কেটে দেয়। মারিসা বিরক্ত হয়ে সব গুছিয়ে গিয়ে শুয়ে পড়ে। ইংরেজি ক্যালেন্ডারে বছর প্রায় শেষের দিকে হলেও ওরা এখন নতুন ইয়ারে। পরীক্ষা শেষ হয়ে ওরা সেকেন্ড ইয়ারে। ক্লাসে সবাই বসে বেশ শোরগোল হচ্ছে। পেছনের কয়েকটা বেঞ্চ আগে নিনিতা আর মারিসা বসে কথা বলছে, আর তার ঠিক পাশের সারিতেই ওদের সোজাসুজি রৌদ্র বসে এক ধ্যানে বই পড়ছে। ক্লাসে স্যার ঢুকতেই সবাই চুপ করে যায়। উনি কুশল বিনিময় সেরেই কিছু নাম ডাকতে শুরু করেন। উনি বলেন, ইফতিসাম রৌদ্র। বলতেই সবাই ঘুরে ওর দিকে তাকায়। আর রৌদ্র উঠে দাঁড়ায়। মারিসা একবার তাকিয়ে আবার মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে থাকে। স্যার বলতে লাগেন, এই বছরের আর্কিটেকচারের টপ স্টুডেন্ট তুমি। কংগ্রাচুলেশন। গত বছরের ফাইনাল স্টুডেন্টদের তুলনায় তোমার মার্কস অনেক বেশি। ইউর রেজাল্ট ইজ ইনক্রেডিবল। বলতেই সবাই করতালি দিয়ে ওকে অভিবাদন জানায়। তবে মারিসা আপন মনে হাসলেও নিজের চোখ বই থেকে সরায় না। রৌদ্র এসবের কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বরং দাঁড়িয়ে মারিসার দিকে তাকিয়ে থাকে। ওকে মারিসার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ক্লাসের বাকি সবাই করতালি থামিয়ে মারিসার দিকে তাকায়। বইয়ের দিকে তাকিয়ে থাকায় ব্যাপারটা মারিসার দৃষ্টিগোচর হয় না। তবে নিনিতা কনুই ঠেলে মারিসাকে ইশারা করলে মারিসা চোখ তুলে তাকিয়ে দেখে সবাই ওর দিকে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে। কিছু বুঝতে না পেরে ও এদিক সেদিকে তাকিয়ে ও রৌদ্রের দিকে তাকাতেই দেখে রৌদ্র এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। ক্লাস টিচার কিছু একটা বুঝতে পেরে বলে, অলরাইট, গিভ মি ইয়োর অ্যাটেনশন স্টুডেন্ট। বলতে সবাই আবার ঘুরে ওনার দিকে তাকায়। উনি বলেন, রৌদ্র, সিট ডাউন। তোমাকে আর্কিটেকচার ক্লাবে কখনো কখনো সময় দিতে হতে পারে। বলেই রৌদ্র বসে পড়ে। আমি আরও কিছু স্টুডেন্টদের নাম বলছি যাদেরকে মাস্ট ক্লাব জয়েন করতে হবে তাদের লো মার্কসের জন্য। বলেই উনি নাম বলতে শুরু করেন। যেখানে মারিসার নাম থাকলেও নিনিতার নাম ছিল না। আর্কিটেকচার ক্লাব জয়েন করে 1 সপ্তাহ কেটে গেছে। ক্লাব জয়েন করাই বাড়ি ফিরতে প্রায়ই মারিসার বিকেল গড়িয়ে যায়। তবে আজ ক্লাবে কাজ কম থাকায় মারিসা দুপুরে বাড়ি ফেরে। দরজা আটকানো থাকায় নিজের কাছে থাকা চাবি দিয়েই মারিসা দরজা খোলে। প্রচণ্ড পরিশ্রান্ত হয়ে মারিসা গা এলিয়ে দেয় বসার ঘরের সোফায়। রৌদ্র আগের মতোই বাড়িতে আসে, কখনো আসে না, আর আগের মতোই তাদের মধ্যে খুব একটা কথা হয় না সেদিনের পর। কি করে টপ করে ফেললো? আর আমার এত লো মার্কস, নিজেকে বলেই মারিসা দীর্ঘশ্বাস ফেলে। এরপর ওয়াশরুমের দিকে গেলে ট্যাপ ছাড়তেই দেখে সেখানে পানি নেই। ও কিচেনে গিয়ে চেক করলে দেখে সেখানে পানি আছে। মারিসা বলে, এটার আবার কি হলো? ভাল্লাগে না। 1.5 মাস হলো, কি হলো না মাত্র ঠিক করেছে, আবার কি হলো? অসহ্য। বিরক্তিতে নাক মুখ কুঁচকে দাঁত কিরমিরিয়ে ওঠে মারিসা। বের হয়ে আসতেই দেখে রৌদ্র সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে ওপরে উঠে যাচ্ছে। মারিসা দিকবিদিক না ভেবেই ওর পেছনে ছুটে যায়। ঘরে আস্তে করে ঢুকতেই দেখে রৌদ্র চারিদিকে কিছু একটা খুঁজছে। চোখে মুখে বিরক্তিভাব আর রাগ স্পষ্ট। তবুও নিজের প্রয়োজনে মারিসা একরকম বাধ্য হয়ে বলে, তোমার সাথে কিছু কথা আছে। এখন না, পরে কথা বলছি। রৌদ্র ওর দিকে না তাকিয়েই খুঁজতে খুঁজতে বলতে থাকে। ওর কথায় মারিসার বিরক্তিভাব আরও বেড়ে যায়। এমনিতেই নিজের মুড অফ, তার ওপর সবসময় ওর এভাবে এড়িয়ে যাওয়া, যখন খুশি বাড়িতে আসা না আসা সব মিলিয়ে হঠাৎই মারিসা কেমন তিরিক্ষি স্বরে কথা বলে ওঠে। এখনই বলতে হবে। তোমার যখন সময় হবে তখন আমার সময় নাও থাকতে পারে। নিচের ট্যাপটা আবারও খারাপ হয়েছে।
ভাল লাগে না। ওটা ঠিক করাতে হবে। আমার অনেক কাজ আছে। তুমি শুনছো আমি তোমাকে কি বলছি? রৌদ্র নিজের আলমারিতে কিছু খুঁজতে খুঁজতে ঠান্ডা গলায় বলে। আমি বললাম তো তোমার সাথে পরে কথা বলছি। ওর নিস্তেজ জবাব মারিসার রাগে অনেকটা আগুনে ঘি ঢালার মতো হয়। মারিসা রাগান্বিত হয়ে বলে, আমাকে তো তোমার কেউই মনে হয় না, তাই না? যখন খুশি আসছো চলে যাচ্ছ, একবার বলে যাওয়ারও প্রয়োজন মনে হয় না তোমার? আমার এই বাড়িতে থাকা না থাকা সমান। একটা মিথ্যে সম্পর্কে আটকে আছি আমরা, তাই না? তুমি ডিভোর্স দিয়ে দাও আমাকে। তোমার বাড়িতে তুমিই থাকো, আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। নিঃশ্বাসহীন ভাবে মারিসার বলা কথাতে এদিক সেদিকে এটা ওটা খুঁজতে খুঁজতে রৌদ্র থেমে যায়। এরপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ওর পানে দৃষ্টি দিয়ে তীক্ষ্ণ কিন্তু ধীরভাবে বলে, কি বলেছ? আবার বলো। হঠাৎ করে এভাবে থেমে যেতেই মারিসা থমকে যায়। রাগের মাথায় ভাবে কি বলতে কি বলে ফেলল। ও কোনো কথা না বললে রৌদ্র বলে, সে দ্যাট আগেইন। ঠিকই তো বলেছি। আমার এই বাড়িতে থাকা নিয়ে তোমার সমস্যা। আমি সেটা বুঝতে পারি। আর আমার এই বাড়িতে থাকা না থাকা সমান। কিছুটা শান্ত হয়ে মারিসা আবার বলে, নট দ্যাট, এর পরে কি বলেছ সেটা বলো। বলেছি, আমি চলে যাব বাড়ি থেকে। তার আগে কি বলেছ? মারিসা ওর এভাবে কথা বলায় আর কোনো কথাও বলে না। রৌদ্র ধমকের সুরে আবার বলে, সে দ্যাট এগেইন। ধমকটা শুনতাই মারিসা ভিতর থেকে কেঁপে ওঠে। এরপর আবার তীক্ষ্ণ গলায় বলে, বলেছি আমার এই বাড়িতে থাকা না থাকা যখন সমান তখন ডিভোর্স দিয়ে দাও আমাকে। আমি চলে যাব। বলেই মারিসা জোর হেঁটে দরজার কাছে যেতেই রৌদ্র এগিয়ে গিয়ে সেখানে ওর সামনে দেয়ালে হাত রেখে ওকে দরজার পাশে আটকায়। আর কর্কশ কণ্ঠে বলে, ইউ হ্যাভ গট সাম নার্ভ টু সে দ্যাট এগেইন, শর্টি। তোমাকে অনেক বেশি ফ্রিডম দেয়া হয়ে গেছে। মারিসা ওর কথার উত্তর না দিয়ে ওর হাতের নিচ দিয়ে বের হতে লাগলে রৌদ্র ওর হাত নিচু করে ওকে আটকায়। এরপর মারিসার কোমরের অপাশে দেয়ালে হাত রেখে ওকে আটকে ফেলে আর এই অবস্থায় ওর রৌদ্রের হাতের নিচ দিয়ে বের হওয়ারও কোনো জো নেই। রৌদ্র এভাবে ওকে আটকে আরেক হাতে দরজা লক করতে করতে বলে, আই অলরেডি নো ইউর ক্রাইটেরিয়া। শর্ট বলে প্রতিবার এভাবে বেরিয়ে যাবে। তুমি দোদরজা কেন লাগালে? ইতস্তত গলায় বলতে বলতেই মারিসা কিছু বুঝে ওঠার আগেই রৌদ্র তার বলিষ্ঠ এক হাতে ওর কোমর অশক্ত করে যা পোটে ধরে কিছুটা উঁচিয়ে ওকে বিছানায় ছুঁড়ে দেয়। মারিসা আধশোয়া অবস্থায় দুই হাত নিজের বিপরীতে বিছানায় কনুই ঠেকিয়ে উঠে যাওয়ার চেষ্টা করতেই রৌদ্র ওর দিকে এগিয়ে আসে। মারিসার চোখে মুখে ভয় যেন ঠিকরে বেরোচ্ছে। রৌদ্র এক হাঁটু গুজে বিছানায় বসে মারিসার রাখা হাতের কাছে নিজের দুহাত টানটান করে ভর দিয়ে রাখে। আর ওর দিকে রক্তাভ চোখে চোয়াল শক্ত করে ঝুঁকে বলে, আমি ফিরে না আসা অবধি তুমি এই বাড়ির বাইরে যাবে না। ফিরে এসে আমি তোমার সব কথা শুনব। যদি আমি ফিরে এসে তোমাকে না পাই মারিসা। কথাটা বলতে বলতে ভর দিয়ে রাখা হাতে প্রচণ্ড শক্ত করে বিছানার চাদর খামচে ধরে। মারিসা ঘাড় ঘুরিয়ে দেখে রাগে ও হাত এত জোরে মুঠ করেছে যে রৌদ্রের হাতের প্রতিটি শিরা উপশিরা যেন স্পষ্ট ফুটে উঠেছে। দেখে মনে হচ্ছে হাতের ভেইনস গুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম। রৌদ্রের কপাল পুরোটা বিন্দু বিন্দু ঘামে একাকার। মারিসা ওর হাতের দিকে তাকাতেই রৌদ্র মুঠটা হালকা করে আর ওই হাতেই কিছুটা শক্ত ভাবে মারিসার চোয়াল চেপে ধরে বলে, বি মাই গুড গার্ল। স্টে দেয়ার আনটিল আই কাম ব্যাক। বলে আলতো করে মারিসার গাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। আর যেতে যেতে বলে, ফিরে এসে যেন তোমাকে এখানেই দেখি। এসে আমি তোমার সব কথা শুনব। দরজা খুলে সেটা সজোরে লাগিয়ে রৌদ্র চলে যায়। মারিসা উঠে বসে। আর জিভ দিয়ে নিজের অধর ভিজিয়ে জোরে শ্বাস নিতে থাকে। মারিসা শুষ্ক ঢোক গিলে হাতের উল্টো পিঠে নিজের গলার নিচে আর ঠোঁটের ওপরে ঘাম মুছতে থাকে। আর ভাবে, ওর এই রুদ্রমূর্তি রূপ কোনোদিন দেখিনি। কি বলে ফেললাম যে এমন করলো? ঘাম মুছে মারিসা নিজের হাতের আঙ্গুল গুলোর দিকে তাকায় যেগুলো তখনও থর থর করে কাঁপছে। সন্ধ্যার একটু আগে রৌদ্র ফিরে আসে। আর সাথে করে নিয়ে আসে গোপাল নামের লোকটিকে। রৌদ্র ক্ষিপ্র কণ্ঠে ওনাকে প্রচণ্ড ঝাড়তে থাকে। তখন বলেছিলাম আপনাকে ঠিক করার জন্য ভালোভাবে। এবার আর কোনো ঝামেলা হবে না। লোকটি করুণা কণ্ঠে বলে, ইউ জল এস। বলেই রৌদ্র এদিক সেদিকে দেখতে থাকে।
কোথাও আশেপাশে কাউকে দেখতে না পেয়ে রৌদ্র দৌড়ে ওর ঘরে যায়। সেখানেও কাউকে দেখতে না পেয়ে রৌদ্র মরিয়া হয়ে এদিক সেদিকে দেখতে থাকে। ওয়াশরুম, বারান্দা, টেরাসে, নিচে মারিসার ঘরে সব জায়গাতে ওকে খুঁজতে থাকে। রাগে মরিয়া হয়ে রৌদ্র চোয়াল শক্ত করে এক হাতে মাথার চুল টেনে ধরে। পরক্ষণেই কিছু একটা ভেবে রৌদ্র ওদের বাড়ির একদম পিছনের ছোট্ট বাগানের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দাঁড়াতেই রৌদ্রের কপালের ভাঁজ শিথিল হয়। রৌদ্র আলতো করে একটা শ্বাস নেয়। তোমাকে আমি বারণ করেছিলাম না ঘর থেকে বের হতে। কিছুটা দূরে দাঁড়িয়ে আচমকা কথায় মারিসা পিছু ফিরে তাকায় আর ঘেমে একাকার বিধ্বস্ত অবস্থায় রৌদ্রকে আবিষ্কার করে। বাড়ি থেকে বের হতে বারণ করেছিলে, ঘর থেকে না। রৌদ্র কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, ঘরে চলো। আমি সব শেষ করে এসেছি তোমার কথা শুনবো বলে। ওর কথাতে মারিসা খুব একটা হেলদোল না দেখিয়ে এদিক সেদিকে কিছু একটা দেখার চেষ্টা করছে দেখে রৌদ্র ঠান্ডা গলায় বলে, কি খুঁজছো তুমি? কাঠবিড়ালি? স্কুইরেল? এখানে কোথা থেকে আসবে? সেটাই তো আমিও ভাবছি। আমি দেখেছি ঘর থেকে কিন্তু এখন খুঁজেই পাচ্ছি না। সেটা পরে দেখব। এখন ঘরে চলো, কথা আছে। বলেই রৌদ্র ওর হাত ধরে ওকে ঘরে নিয়ে যায়। মারিসা বসার ঘর অবধি এসে হাত ছাড়িয়ে কিছুটা থমকে বলে, এখানেই বলো, যা বলবে। এখানে বাইরের লোক আছে। ওপরে চলো। আর তুমি এখনো শাওয়ার নাওনি। রৌদ্র চোয়াল শক্ত করে তীক্ষ্ণ গলায় বলে, আমার ট্যাপ ঠিক হলে এখান থেকেই নেব। ওর এমন ঘাড়তোত্তারামিতে রৌদ্রের ধৈর্যের বাঁধ ভাঙ্গার উপক্রম হলেও রৌদ্র নিজেকে কোনোমতে সামলে বলে, চলো ওপরে। তোমার কথা শুনবো আমি। মারিসা ইতস্তত করে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার মতো করে বলে, আমি গিয়ে দেখি ওনার কাজ কতটুকু শেষ হয়েছে। বলে যেতে নিলেই রৌদ্র ওর বাহু খা বলে ধরে বলে, তুমি কোথাও যাবে না। তুমি আমার সাথে ওপরে যাবে। বলেই ওর হাত ছেড়ে তড়িৎ গতিতে ওর ঘর থেকে গিয়ে ওর এক সেট কাপড় নিয়ে আবার এসে ওকে টানতে টানতে ওপরে নিয়ে যায়। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছিল যে মারিসা প্রতিক্রিয়া দেখানোর সময়ও পাচ্ছিল না। রৌদ্র কাপড় বিছানায় ছুঁড়ে বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাও শাওয়ার নিয়ে নাও। মারিসা ঢোক গিলে বলে, বললাম তো, নিচে থেকেই নেব। ঠিক আছে, তাহলে বলো, কি বলার আছে তোমার। আমি সব শুনবো। মারিসা কাপড় হাতে তুলে নিয়ে ভরকে গিয়ে বলে, আমি শাওয়ার নেব। বলে মারিসা রৌদ্রের ওয়াশরুমের দিকে চলে যায়। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। সূর্য ডুবেছে, তবে নীল সন্ধ্যার আকাশে চারিদিকে এখনো লাল আভা বিদ্যমান। কেমন এক নীল নীল অন্ধকার চারিদিকে, যাকে বলা হয় কাল সন্ধ্যা। সন্ধ্যাকাশে বাঁকা চিকন রূপালী চাঁদটি আজ সুস্পষ্ট। তার পাশে ঠায় দাঁড়িয়ে জ্বলজ্বল করছে সন্ধ্যাতারাটি। পাখিরা তাদের নিরালয়ে ফিরছে। চারিদিক থেকে ঝিঝি পোকা আপন মনে ডেকে নিজেদের অস্তিত্বের অনুবৃত্তি জানিয়ে যাচ্ছে। সফেদ শার্ট আর প্যান্ট পরিহিত রৌদ্র এক দৃষ্টিতে পকেটে দুহাত রেখে টানটান হয়ে বারান্দার সামনে দাঁড়িয়ে সেই রক্তাভ আকাশের অদূরে থাকা ছোট্ট তারাটির পানে তাকিয়ে আছে। গাঢ় খয়েরি রঙের শর্ট টি শার্ট আর কালো রঙের হাফ কোয়ার্টার ট্রাউজার পরিহিত মারিসা শাওয়ার নিয়ে বেরোতেই সামনে রৌদ্রকে দেখতে পায়। ও কিছু না বলে চুল মুছতে মুছতে চলে যেতে নিলে রৌদ্র ওর একদম সামনে গিয়ে দাঁড়ায়। মারিসা একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সামনে থেকে না সরায় মারিসা পাশ কাটিয়ে যেতে নিলে রৌদ্র হালকা সরে পথ আটকে দাঁড়ায়। মারিসা অনেকটা অবাক হয়ে তাকিয়ে বলে, কিছু বলবে তুমি? কি? ট্যুর থেকে ফেরার আগে সেদিন তুমি যা বলেছিলে, ভুলে যাও। হকচকিত হয়ে ওকে মাঝে থামিয়ে দিয়ে মারিসা বলে, যা বলেছি ভুলে যাও। লেট মি ফিনিশ। ডোন্ট টক ইন মিডল। রৌদ্র ধীরে দাঁত হিরমিরিয়ে বলে, আর ভুলে যাব মানে? রৌদ্র ওর একদম কাছে দাঁড়িয়ে থাকায় মারিসা ঠিক করে কথা বলতে পারছিল না। ও বলে, না, মানে, সেদিন আমি যা বলেছি আমি চাই না তার জন্য আমাদের মধ্যে সম্পর্ক খারাপ হোক। যা যেভাবে চলছে চলুক। আমি জানি তুমি আমার ওপর বিরক্ত। আবার তুমি হয়তো ভাবতে পারো এই বাড়িতে থাকার জন্য আমি এসব বলেছি তোমাকে ইমপ্রেস করার জন্য, আসলে কোনোটাই না। তাই বলছি, ভুলে যাও আমি যা বলেছি। ওসব মনে নিও না। কিন্তু আমি তো অলরেডি মনে নিয়েছি। রৌদ্র একটা স্থির দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে বলে। মারিসার বুকের ভেতর টিপ টিপ করে আওয়াজটা বাড়তে থাকে।
আর চোখগুলো যেন কোটর থেকে বের হওয়ার উপক্রম ওর কথা শুনে। রৌদ্র বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি এই বিয়েটাকে সত্যিই মেনে নিয়েছো আর আমাকেও স্বামী হিসেবে আমাকে পছন্দ করো, ব্লা ব্লা, আরো যেন কি সব, তার মানে সেই সব মিথ্যে। অল ওয়া জ্বালাই। না, কোনোটাই মিথ্যে না। ওকে বলার সুযোগ না দিয়ে রৌদ্র বলে, নাকি এখানে কমিটেড থাকলে অন্য কারো সাথে ঘুরতে পারবে না, মিশতে পারবে না, তাই এখন এসব বলছো? ইচ্ছে হয়েছে বলেছো, ইচ্ছে হয়েছে ভুলে যেতে বলছো, সব তোমার ইচ্ছেতে হবে। আমারও তো অনেক কিছুই ইচ্ছে করে। আর এটা আমার বাড়ি, আমার বাড়িতে থেকে তুমি নিজের ইচ্ছেতে চলেছো এতদিন। ইজন্ট দ্যাট ইনাফ ফর ইউ? তাই এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। ওর এসব কথায় মারিসা অনেক বিরক্ত হয় আর রেগে গিয়ে বলতে থাকে, দেখো তখন থেকে তোমার যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। তোমার কাছে এই বিয়েটার কোনো মূল্য নাই থাকতে পারে রৌদ্র, তবে আমার কাছে আছে। আমার কথা শেষ করার আগেই মারিসা প্রথমবারের মতো অপ্রত্যাশিত কোনো কিছুর সম্মুখীন হয়। রৌদ্র তার বলিষ্ঠ এক হাতে শক্ত করে ওর দু গাল চেপে ধরে আর ও কিছু বোঝার আগেই সজোরে নিজের অধরে মারিসার অধর মিশিয়ে তা ক্রমাগত নিজের দখলে নিতে থাকে। হতবিহ্বল মারিসার যেন চক্ষুচরক গাছ। মনে হয় কিছুক্ষণের জন্য ওর আত্মা শরীর ত্যাগ করেছে। ও বুঝতেই পারছে না কি হচ্ছে। রৌদ্র না থেমে নিজের আর মারিসার মধ্যের ন্যূনতম দূরত্বটুকু ঘুচিয়ে ফেলে ওর কোমরেও অম্মুত অংশটি চেপে ধরে ওকে নিজের সাথে মিশিয়ে। সেই অবস্থাতেই ও মারিসাকে নিয়ে পেছাতে থাকে আর বেলকনির কাচের তৈরি থাইয়ের দরজায় ঠেকিয়ে দাঁড়ায়। মারিসা তার সর্বোচ্চ শক্তিতে যেন চোখ বন্ধ করেছে। রৌদ্রের আচমকা আক্রমণাত্মক কাণ্ডে শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ। ওর হাতে থাকা তোয়ালেটা নিস্তেজভাবে মেঝেতে পড়ে যায়। রৌদ্র চুমু ভেঙে ওর দিকে তাকায়। মারিসার চেপে থাকা নিঃশ্বাস যেন ভয়ার্তভাবে ওঠানামা করছে তুমুল বেগে। রৌদ্রের চোখের সাদা অংশটিতে লাল রক্তের শিরা স্পষ্ট ফুটে উঠেছে। মারিসা এক ভয়ার্ত দৃষ্টিতে ওর দিকে তাকায়। মারিসার কালো চোখের তারাগুলো জ্বলজ্বল করছে পানির ভারে। ও তখনও ওর চোয়ালো চেপে ধরে আছে। রৌদ্র কিছুটা ঝুঁকে নিজের অধর ওর গালের কাছে এনে ঠান্ডা গলায় বলে, ফ্রম টুডে ইউ আর অনলি বিলং টু মি। গেট দ্যাট ইনসাইড ইন ইউর হেড, শর্টি। আই ওন্ড ইউ। বলে চোয়ালো চেপে ধরা হাতটা হালকা করে মারিসার এক গালে টেনে ধরে। তারপর সেই গালে আবার সজোরে চুমু খায়। এতে মারিসার চোখ যেন বিস্ফোরিত হয়। মারিসা সজোরে চোখ বন্ধ করে শক্ত হাতে নিজের পোশাক চেপে ধরে। এরপর রৌদ্র আবার কর্কশ কণ্ঠে বলে, আজ থেকে এ বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা ভুল করেও মাথায় আনবে না। প্রশ্নই আসে না তোমার এই বাড়ি ছেড়ে যাবার। ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ। তোমার কি মনে হয় সেটা শুধু একটা ফর্মাল ম্যারেজ রেজিস্ট্রি পেপার ছিল? ওর কথাতে মারিসা কপাল কুঁচকে ওর দিকে তাকায়। সেটা কোর্ট রেজিস্ট্রির পেপার। আর সেজন্যই ওনারা সেদিন পেপারটাকে জেনুইন বলেছিল। কোর্ট ম্যারেজ থেকে ডিভোর্স পাওয়া ঠিক কতটা কঠিন সেটা তো তোমার মতো একজন ইন্টেলিজেন্ট গার্ল খুব ভালো করেই জানে, তাই না? মারিসা চোখে মুখে উদ্বেগ নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। প্রচণ্ড জোরে মারিসার হৃদস্পন্দন করছিল। একান্ত কাছে দাঁড়িয়ে থাকায় তার রৌদ্রের কিছুটা হলেও কর্ণগোচর হয়। রৌদ্র এক হাত বেলকনির কাচের দরজায় রেখে আরেক হাতে ওর গাল আলতো করে চেপে ধরে বলতে থাকে, আমি যা বলবো, যেভাবে বলবো তোমাকে এখন থেকে তাই করতে হবে। বিয়ের শর্তটা মনে আছে না? অনেক হয়েছে, ইটস হাই টাইম নাও, মাই লিটল হার্ট। বলে রৌদ্র আবারও মারিসার অধরের দিকে এগিয়ে গেলে নিচে থেকে লোকটি, দাদাবাবু, দাদাবাবু, বলে চিৎকার ছাড়ে। রৌদ্র সেখানেই থেমে যায় আর একটা বিকৃত বাঁকা হাসি হেসে মারিসার মাথায় আলতো করে হাত বুলিয়ে চলে যায়। ও চলে যেতেই মারিসার বন্ধ হওয়া নিঃশ্বাস বেরিয়ে আসে। এক দমকা শ্বাস নিয়ে মারিসা হতবিহ্বল হয়ে মেঝেতে বসে পড়ে। চারিদিকে পথযাত্রীদের কিচিরমিচির শোনা যাচ্ছে। তবে ডিপার্টমেন্টের লাইব্রেরি ঠিক ততটাই শুনশান্তা। শরতের নীলাম্বর আকাশে তুলোর মতো মেঘের নৌকা যেন ভেসে চলেছে। দ্রুত পায়ে ডিপ্টের প্রশস্ত করিডোর দিয়ে নেভি ব্লু রঙের শার্ট আর কালো প্যান্ট পরিহিত একজন হেঁটে যেতেই কিছুটা থমকে সামনে এসে দাঁড়ায়। ঠিক চার পা সে আবার পিছিয়ে যায় আর ডিপ্টের লাইব্রেরির দরজার সামনে এসে দাঁড়ায়।
লং বেগুনি ফ্লোরাল টপস আর সাদা লেগিংস পরিহিত মাঝারি উচ্চতার এক রমণী লাইব্রেরির ভিতরে দাঁড়িয়ে বই নাড়াচাড়া করছিল। ওড়নাটা কাঁধের এক পাশে লম্বভাবে ঝোলানো। চুলের বাটারফ্লাই কাটটা দিব্যি মানিয়ে গেছে শুভ্র মুখের আকৃতির সাথে। সে একটি বই রেখে আরেকটি বই নাড়াচাড়া করতে থাকে। মুখভঙ্গিতে স্পষ্ট বলে দিচ্ছে, যে বইটা সে খুঁজছে সেটা খুঁজে পায়নি এখনো। তাকে দেখে একটু সময় দাঁড়িয়ে সে ভিতরে গিয়ে বলে, কি খুঁজছো? আচমকা প্রশ্নে সে স্তম্ভিত শব্দ করে পিছন ফিরে তাকায়। তাকাতেই পরিচিত একটি মুখের দেখা মেলে। আর সে বলে, আপনি? কেমন আছো? ভালো। সুস্থ হয়েছো? সে তো অনেকদিন আগের কথা। এখনো কি অসুস্থ থাকবো নাকি? সে সবসময়ের মতোই মুখরিত কণ্ঠে জবাব করে, সেখান থেকে ফেরার পর তো আর দেখাই হয়নি। তাই আজ জিজ্ঞেস করলাম। ও, কিছুটা চাঞ্চল্যকর স্বরে সে বলে, তো এখানে কি খুঁজছো? আর এক্সাম কেমন হলো? ভালো। একটা বই খুঁজছি, স্যার রেকমেন্ড করেছেন। বললেন এখানে পাবো, কিন্তু পাচ্ছি না। কি বই? থিওরি অফ আর্কিটেক্ট। হাতের বইটি আবারও শেলফে রাখতে রাখতে সে বলে। সীমান্ত কিছু বলতে গেলে তার আগেই সে বইটি উঁচু শেলফে রাখতে রাখতে বলে, আসলে মারিসা আজ এখনো আসেনি, কখন আসবে জানি না। কথাও হয়নি। বলতে বলতেই উঁচু শেলফ থেকে তার হাতের অসাবধানতায় দুটো বই নাড়াচাড়া হতেই একটি বই ঠিক তার মাথা বরাবর পড়ে। তবে সেটা তার মাথাতে পড়লেও আঘাত লাগে সীমান্তের রাখা হাতের ওপর, যা সে ইতোমধ্যে বই পড়ার মুহূর্তেই তড়িঘড়ি করে ওর মাথার ওপর রেখেছিল। শটাং শব্দ করে ভারী বইটি মেঝেতে পড়ে। নিনিতা ওর মাথার ওপর রাখা হাতের ফাঁকে সীমান্তের দিকে তাকায়। সীমান্ত হাত সরিয়ে নেয়। নিনিতা একটু ইতস্তত হয়ে চোখের সামনে পড়া চুলগুলো কানের পিছনে গুজে দেয়। সীমান্ত বইটি উঠিয়ে ওর দিকে বাড়িয়ে স্থির গলায় বলে, মারিসার কথা তো আমি জানতে চাইনি। নিনিতা হাত বাড়িয়ে বইটি নিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলে, সব সময় তো এসে ওর কথায় জিজ্ঞেস করেন, তাই আগেই বলে দিলাম। আর ও কিছু বলার আগেই সীমান্ত ধীর কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। মারিসার ব্যাপারে জানতে আসিনি। আমি তোমাকে মেসেজ করেছিলাম, রিপ্লে করলে না। ও, বলেই পরমুহূর্তে নিনিতা কপাল কুঁচকে নাটকীয় ভঙ্গিতে বলে, আমার সাথে কথা বলতে এসেছেন। ওর কাণ্ডে সীমান্ত ধীরভাবে চোখের পলক ফেলে বলে, আমার সাথে কি কথা থাকতে পারে? মুখটা চিন্তিত ভঙ্গিতে বলে, থাকতেই পারে। না থাকার কি আছে? তোমাকে মেসেজ করেছিলাম, রিপ্লে কেন করনি? আপনি তো পরিচয় দেননি তাই হয়তো খেয়াল করিনি, আর তখন এক্সাম চলছিল, তাই হয়তো। বলেই নিনিতা চুপ করে যায়। যতই হোক এই প্রথমবার সীমান্ত ওর সাথে এভাবে কথা বলছে। তাই নিজেকে খুব করেই স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছিল। ওহ, আইসি। সীমান্তকে বেশি কিছু না বলতে দেখেও আবার বলে, তো কি দরকার? সীমান্ত কিছু না বলে নিজের এক আঙুলে ভ্রু চুলকে কিছু বলার আগেই নিনিতা নিজে থেকেই অধৈর্য হয়ে বলে, আমি কি কোনো ভুল করে ফেলেছি প্রজেক্টের কাজে? সীমান্ত ওর কথায় চকিত হয়ে বলে, দ্যাটস রাইট, আসলে একটু ব্ল্যান্ডার হয়ে গেছে। প্রজেক্ট করার জন্য মার্কস তো পেয়েই গেছো। তবে যেহেতু প্রজেক্ট সেমিনারে যাবে তো ভুলগুলো ঠিক করা দরকার। ওহ, কিন্তু এখন তো আমার ক্লাস আছে। ঠোঁট উল্টে হতাশ হয়ে নিনিতা বলে, কোনো ব্যাপার না। আমি তোমাকে মেসেজ করব আর বলে দেব কখন কি করতে হবে। আর একটু থেমে ও আবার বলে, বইটা প্রবাবলি এখানে নেই। তাহলে এখন কোথায় পাবো? আমার তো আর সিনিয়র পরিচিত কেউ নেই যে হেল্প করবে। শেলফের বইয়ের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে নিনিতা বলে। ওর কথা শুনে সীমান্ত দুই ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে হাসি থামিয়ে একটু কেশে আবার ওর দিকে তাকিয়ে বলে, দেখছি কোনো সিনিয়রের থেকে হেল্প নেওয়া যায় কিনা। থাক, তার দরকার হবে না। আসছি, ভালো থাকবেন। বলে সীমান্তকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সীমান্ত বলে, নিনিতা। ওর ডাকে নিনিতা পেছনে ফিরে তাকায়। সেদিন তোমাকে বাড়িতে দিয়ে এসেছিলাম জানো। বলতেই নিনিতার মনে পড়ে ওর মায়ের বলা কথা। ও কিছুটা ইতস্তত হয়ে বলে, ও হ্যাঁ, আপনি তো সেদিন আমায় দিয়ে এসেছিলেন। থ্যাংক ইউ। আমার তো মনেই ছিল না। মা আমায় সব বলেছে। তো কিভাবে দিয়ে এসেছিলাম জানো? ওই তো বাসে। হম
সীমান্ত কপাল কুঁচকে তাকিয়ে শব্দ করে, না ট্রাকে। কি? উফ উফ, না মানে ওই তো রিজার্ভ গাড়িতে করে। মানে যেটা আমাদের জন্য ছিল। বলেই নিজেই নিজের দাঁতে দাঁত চেপে ধরে। প্রচণ্ড ইতস্তত বোধ করাতে যে নিনিতা উল্টোপাল্টা বলছে সেটা বুঝতে সীমান্তের মুহূর্ত ব্যয় হয় না। ও বলে, আর তারপর ঘর অবধি কি করে দিয়ে এসেছিলাম জানো? নিনিতা একটু শুষ্ক ঢোক গিলে বলে, না জানি না, মা তো কিছু বলেনি। বলেই খানিকটা হাসার চেষ্টা করে, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি এইমাত্র বললে তোমার মা তোমায় সব বলেছে। নিজের কথাতে নিজেই জড়িয়ে গেছে বুঝতে পেরে নিনিতা আর কোনো কথা না বলে কেবল বোকা হাসি হেসে বলে, সেদিন আপনার আমার জন্যে অনেকটা কষ্ট করতে হয়েছে। আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি আসছি। বলেই ও দ্রুত সেখান থেকে চলে যায়। আর সীমান্ত সেদিকে তাকিয়ে এক তির্যক হাসি হেসে বলে, এতটুকু কষ্ট করাই যায়। বেঞ্চে বসে একদৃষ্টিতে মারিসা বাইরে তাকিয়ে আছে। সেই চোখ, তার বলা কথা, আর তারপর ভাবতেই সারা শরীরে যেন প্রজাপতি শিহরণ খেলে যায়। কোত্থেকে কি হয়ে গেল, এরপর কি হবে, এসব ভাবতেই কেউ একজন তার কানের খুব কাছে এসে সন্তর্পণে বলে, এত ভাবার কি আছে? কথাটি কর্ণগোচর হওয়া মাত্রই মারিসার ভেতর থেকে সারা শরীরে চমকিত ভাবে রোমাঞ্চ দিয়ে ওঠে। আর ও কেঁপে উঠে ফিরে তাকাতেই দেখে ওর কাঁপুনিতে যেন নিনিতাও কেঁপে উঠেছে। নিনিতা নিজের বুকে হাত রেখে শ্বাস নিয়ে বলে, কি হয়েছে তোর? এরম করে উঠলি কেন? ওর দিকে তাকিয়ে মারিসা বলে, তুই আগে ওইভাবে বললি কেন? আমি তো মজা করছিলাম। কি এত ভাবছিলি, বলতেই এইভাবে চমকে উঠলি? কিছু না। বল আমাকে। আর কখন এসেছিস? আজ এত দেরি করে এলি? এমনি, একটু আগেই এসেছি। মারিসার কথাগুলো খাপছাড়া শোনালো। বল না, এত মনোযোগ দিয়ে কি ভাবছিলি? কিছু না, ভুলে গেছি। মিথ্যে কথা। নিনিতা মারিসার সাথে কথা বলতে বলতেই ক্লাসে রৌদ্র প্রবেশ করে। আর ও নিজের বসার সিটের দিকে এগিয়ে আসতেই নিনিতার চোখে চোখ পড়ে। তাই নিনিতা ওকে কিছুটা হাসি মুখে জিজ্ঞেস করে, হাই, কেমন আছো? রৌদ্র ওদের বেঞ্চের সামনে দাঁড়িয়ে বলে, ভালো, তুমি? ভালো। আর তুমি কেমন আছো? ঘাড়টা একটু বাঁকিয়ে রৌদ্র মারিসার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে। মারিসা ওকে দেখে তখনও অন্য দিকে তাকিয়ে। ওর প্রশ্নতেই যেন মারিসার বুকের ভেতরটা ধক করে ওঠে। মুহূর্তেই আবারও গতরাতের কথা মনে পড়ে যায় ওর। কিছুটা আর চোখে মারিসা ওর দিকে তাকাতেই দেখে ও পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। মারিসা দ্রুত চোখ সরিয়ে হাই বেঞ্চের উপর দৃষ্টি নিবন্ধ করে বলে, ভালো। রৌদ্র আর কিছু না বলে ওদের সোজা পাশের সারির বেঞ্চে বসে পড়ে। ওদের দুজনের মধ্যে এই নীরব ইশারা ইঙ্গিতের কিছুই নিনিতার চাঞ্চল্য মাথায় ঢোকে না। ও কিছুক্ষণ রৌদ্র আর কিছুক্ষণ মারিসার দিকে তাকায়। মারিসাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে নিনিতা ওকে খোঁচাতে থাকে আর বলে, এই, কি হয়েছে রে তোর? এত অন্যমনস্ক কেন লাগছে? চকারান্ত বিরক্তি শব্দ করে মারিসা ওর দিকে তাকিয়ে বলে, বললাম তো কিছু না, এরম করিস না। এই কথা বলতেই নিনিতা কিছুটা কপাল কুঁচকে বিহ্বল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে মারিসা বলে, কি হয়েছে? তোর কি ঠোঁটে কিছু হয়েছে? ওর কথাতে মারিসা মাথা আর কান দিয়ে মুহূর্তেই ধোয়া বের হয়। ও দু চোখ বড় বড় করে হাত দিয়ে নিজের ঠোঁট সজোরে চেপে ধরে বলে, না, কই, কিছু না তো। না, কেমন যেন লাল হয়ে আছে, হালকা ফুলে আছে মনে হচ্ছে, ব্যথা পেয়েছিলি? মারিসা ওইভাবেই ঠোঁট চেপে ধরে পাশাপাশি না সূচক মাথা নেড়ে বলে, তুই এত জোরে কেন কথা বলছিস? একটু আস্তে কথা বল। বলেই মারিসা নিনিতাকে এড়িয়ে ঘাড় উঁচিয়ে রৌদ্রকে দেখার চেষ্টা করে যে তখন বইয়ের দিকে দৃষ্টি নিবন্ধ করে আছে। তবে মারিসা তাকানোর মাইক্রো সেকেন্ডেই রৌদ্র ওর দিকে তাকায়। মারিসা হতচকিত হয়ে মাথা নিচু করে ফেলে আর বুঝতে পারে রৌদ্র হয়তো নিনিতার বলা কথাগুলো সবই শুনছে। এরই মধ্যে আরও কিছু স্টুডেন্ট হুড়মুড় করে ক্লাসে ঢুকে পড়ে আর যে যার মতো সিটে গিয়ে বসে। কয়েকটি ছেলে মারিসা আর নিনিতার বসা বেঞ্চটির পিছনের ফাঁকা বেঞ্চে বসতে গেলে হঠাৎই এক শটাং শব্দে ক্লাসের সবাই ঘুরে তাকায়। নিজেদের বেঞ্চের পেছনে এই ধরনের আওয়াজ হওয়াতে মারিসা আর নিনিতা দুজনই ঘুরে তাকাতেই দেখে রৌদ্র বেঞ্চের সামনে দাঁড়িয়ে। আর একটা মোটা বই হাই বেঞ্চের ওপর।
বোঝাই যাচ্ছে বইটি সজোরে বেঞ্চের ওপর রাখাতেই এত জোরে আওয়াজটি হয়েছে। ছেলেগুলো বিপরীতে দাঁড়িয়ে রৌদ্রের দিকে তাকিয়ে। দানবের মতো লম্বা রৌদ্রের দিকে মারিসা ঘাড় উঁচিয়ে চেয়ে থাকে। রৌদ্র ওদের দিকে এক স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে, এখানে আমি বসব। ছেলেগুলো একজন অন্য জনের মুখ চাওয়াচাওয়ি করে বলে, কিন্তু আমরা তো এখানে আগে এসেছি। রৌদ্র ওদের কথার বিন্দুমাত্র তোয়াক্কা না করে ওদের দিকে চোখ রেখেই নিজের বেঞ্চ থেকে ব্যাগটা উঠিয়ে ওই বেঞ্চটাতে রাখে আর তীক্ষ্ণ গলায় বলে, আর আমি আগে বসেছি। তোকে বললাম না আমরা এখানে আগে এসেছি? কোনো ব্যাপার না, এখন গিয়ে ফাঁকা বেঞ্চে বসে পড়। নয়তো পড়ে বসার জন্য সেটাও পাবি না। স্থির কণ্ঠে বলে রৌদ্র তিনজনের বেঞ্চটিতে একাই বসে পড়ে ঠিক মারিসার বরাবর। তুই কি বললি? ছেলেটি ক্ষিপ্র কণ্ঠে বলে ওঠে। আর পাশের ছেলেটি বলে, ছাড় না একটা বেঞ্চ নিয়ে। তুই থামো। ব্যাপারটা বেঞ্চের নয়। অন্য ছেলেটি উত্তর করে বলতেই ক্লাসে টিচার প্রবেশ করে। আর ওরা চলে যেতে নিলে ছেলেটি আবারও বলে, তোকে পড়ে দেখে নিচ্ছি। ছেলেগুলো চলে যাওয়ার পর মারিসা পুরো কাণ্ডে অবাক হয়, একই সাথে নিনিতাও। মারিসা কিছুটা ভরকে পেছনে ফিরে আস্তে আস্তে তাকাতেই দেখে রৌদ্র ওর দিকে এক প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে। মারিসা দ্রুত আবারও সোজা হয়ে বসে। ক্লাস শেষে ওরা দুজন করিডোর দিয়ে হাঁটছিল আর নিনিতা বলতে থাকে, একটা বেঞ্চের জন্য এমনটা না করলেও পারত। শুধু শুধু ছেলেগুলো আবার কোনো ঝামেলা বাঁধায় কিনা। মারিসা মনে মনে ভাবে, না, শুধু বসার জন্যই এমনটা করেনি। কিরে, কথা কেন বলছিস না? হম। ওর কথায় মারিসার ভাবনা ভাঙ্গে। বললাম রৌদ্রের কথা, যেটা করলো সেটা কি না করলে হতো না? জানি না। মারিসা অন্যমনস্ক হয়ে উত্তর করে। সিঁড়ি দিয়ে নামতে নামতে নিনিতা আবারও বলতে থাকে, শুধু শুধু ঝামেলা করলো, ছেলেগুলোকে আমার একদম ভালো লাগেনি। রৌদ্র কেমন যেন অদ্ভুত। বসেই তো ছিল, উঠে আবার সেখানে কেন যেতে হবে? আমার কি মনে হয় বলতো, হয়তো তোর কাছাকাছি বসার জন্যই। ও কথা শেষ করার আগেই ওদের দুজনের ব্যাগের সাথে দুপাশ থেকে সজোরে ধাক্কা দিয়ে যায় তিনটি ছেলে। ঢাল সামলাতে না পেরে ওরা দু সিঁড়ি নিচে নেমে যায়। আর মারিসা ওদের দিকে তাকাতেই দেখে ওদের মধ্যে সেই ছেলেটা ইতিমধ্যে পিছন ফিরে তাকিয়েছে যার সাথে ক্লাসে রৌদ্রের তর্ক হয়েছিল। ছেলেটাকে পিছন ফিরে তাকাতে দেখেই মারিসা বুঝতে পারে ওরা তখন যেহেতু দেখেছিল রৌদ্র ওদের পিছনে বসার জন্য তর্ক করেছে, তাই কিছু একটা ভেবে ইচ্ছে করেই এখন ওদেরকে ধাক্কা দিয়েছে। মারিসা দাঁত চেপে ওর দিকে তাকিয়ে থাকে আর ওরা সেখান থেকে চলে যেতে যেতেই নিনিতা ওদের দিকে তাকিয়ে তার চিকন গলায় বলে উঠে, এই ইডিয়েট! অন্ধ নাকি? বেয়াদব! জানোয়ার ওগুলো! মারিসা বলে। ওরা ভবন থেকে বেরিয়ে আসে। আর নিনিতা তার মনের সমস্ত রাগ ঝেড়ে ছেলেগুলোর বংশ উদ্ধার করতে থাকে। বেয়াদবগুলো, কোনো ম্যানার্স নেই। অসভ্য, ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। কপাল কুঁচকে বিরক্ত হয় নিনিতা এগুলো বলতে বলতেই রৌদ্র এসে দাঁড়ায় আর ওর বলা কথাগুলো শুনে কিছুটা কপাল কুঁচকে বলে, কি হয়েছে, কে ধাক্কা দিয়েছে? ওকে দেখেই মারিসা হন্তদন্ত হয়ে বলে, কিছু হয়নি, কেউ না। মারিসা শেষ করার আগেই নিনিতা বলে, আরে ওই ছেলেগুলো আমাদেরকে ধাক্কা দিয়ে গেল। রৌদ্র মারিসার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কোন ছেলে, কোথায় ধাক্কা দিয়েছে? মারিসা কিছু বলতে নিলে তার অপেক্ষা না করেই নিনিতা বলে, তোমার সাথে যে ক্লাসে তর্ক হলো, ওরাই সিঁড়িতে ধাক্কা দিয়েছে। উফো, তুই চুপ করবি? মারিসা কিছুটা বিরক্ত হয়ে বলে। রৌদ্র ওর কথা শুনে চোয়াল শক্ত করে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে মারিসার দিকে তাকিয়ে থাকলে মারিসা সেটা বুঝতে পেরে ধীরে বলে, তেমন কিছু না, সিঁড়ি দিয়ে সবাই নামছিলাম তখনই ব্যাগের সাথে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগেনি, আমার তো মনে হয় ওরা ইচ্ছে করেই দিয়েছে। নিনিতা জোর দিয়ে মারিসাকে বলে, তুই একটু চুপ করো না। মারিসা আকুল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, আইসি। রৌদ্র গম্ভীর গলায় বলে। নিনিতা বলে, আচ্ছা, আমি বাড়ি যাচ্ছি। তোর তো ক্লাবে যেতে হবে, তাই না? হুম। বাই বাই। 3 আঙুল নাড়িয়ে ওকে বিদায় জানিয়ে নিনিতা চলে যায়। রৌদ্র নির্লিপ্ততা কণ্ঠে বলে, লেটস গো। হ্যাঁ, বাড়িতে চলো। আমার তো ক্লাবে যেতে হবে। ঠিক আছে, আমি ওয়েট করছি। বলে নিজের এক কাঁধের বেগটি ঠিক করে। না,
চকিত হয়ে মারিসা বললে, রৌদ্র ওর দিকে আর চোখে তাকায়। ওকে তাকাতে দেখে মারিসা আবার বলে, না, মানে আমার তো অনেক সময় লাগবে, প্রায় 2.5 ঘন্টা। তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাই বলছিলাম। দাঁড়িয়ে কেন থাকবো? আমি লাইব্রেরি বসে থাকবো। একই তো হলো। এতটা সময় তোমাকে ওয়েট করতে হবে না। আর আমার কাছে তো বাড়ির চাবি আছেই, আমি চলে যেতে পারবো। কিছুটা ইতস্তত হয়ে বলে মারিসা। ওর কথাতে রৌদ্র দাঁত কিরমির করে, যেটা মারিসার বোধগম্য হতে খুব বেশি কষ্ট হয় না। ওকে কিছু না বলে তাকিয়ে থাকতে দেখে মারিসা ঢোক গেলে রৌদ্র নির্লিপ্ততা ভাবে বলে, অল রাইট, অ্যাজ ইউ ওয়ান্ট। বলেই মারিসাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় সেখান থেকে। মারিসা কিছুক্ষণ সেদিকে হতবিহ্বল হয়ে তাকিয়ে থেকে আর্কিটেকচার ক্লাবের উদ্দেশ্যে পা বাড়ায়। কেন এমন লাগছে? আমি কি এটাই চাইনি? ও আমাকে ভালোবাসুক, আমাকে কাছে টেনে নিক, তাহলে কেন এমন লাগছে? কোর্ট ম্যারেজের ব্যাপারটা বলে নিতাই কি এত উদাস লাগছে? কেন ওকে দেখলে আমার এত ভয় লাগে এখন? আর একই সাথে ওর ঠান্ডা গলা আর স্থির চাউনিতে কেমন যেন করে ওঠে বুকের ভেতর। একেই কি বলে বাটারফ্লাই ইন স্টমাক? আমি কি করব? আর কিভাবে দূরে থাকবো ওর থেকে? এক কালসন্ধ্যার ব্যবধানে যেন সব ওলটপালট হয়ে গেল। লম্বা মুখ করে মারিসা ক্লাবের বড় জানলার গ্রিলে হাতের ওপর থুতনি রেখে এসব ভেবেই চলেছে। হঠাৎই এক পরিচিত গলা শুনে হতাশ মুখেই সেদিকে তাকায় সে। মুহূর্ত ব্যবধানে সেও মারিসাকে দেখতে পেয়ে ওর কাছে চলে আসতেই মারিসা নিজ অবস্থানে অনড় থেকে বলে, আপনি? হুম। তুমি এখানে? লো মার্কস। হুম। মারিসা হতাশ শ্বাস ছেড়ে বলে, কতদিন হয়েছে? 2 সপ্তাহের মতো হবে। আপনি এখানে? এমনি। অনেকদিন আসা হয় না। আজ সময় ছিল তাই। ওহ, কি হয়েছে? এত এক্সহাস্টেড লাগছে কেন? কিছু না। কাজ করতে হচ্ছে অনেক। হুম। একটা কথা বলবো। বলুন। রৌদ্রের ব্যাপারে কতটুকু জানো তুমি? বলতেই মারিসা টানটান মুখ করে নড়েচড়ে দাঁড়ায়। আর বলে, মানে? মানেও তো তোমার বন্ধু, তাই জানতে চাইছি, কতটুকু জানো বন্ধুর সম্পর্কে? আর এমনিতেও যেই ছেলে ছেলেদের সাথেও ঠিক করে কথা বলে না, সে তোমার সাথে বন্ধুত্ব করেছে। তাই জানতে চাইছি। সীমান্তের কথাগুলি নির্লিপ্ততা শোনায়। আপনি এভাবে কেন বলছেন ওর সম্পর্কে? বন্ধু হওয়ার জন্য কি জানতে হয়? যতটুকু জানা দরকার ততটুকু আমি জানি। মারিসা যথেষ্ট জোর দিয়ে কথাগুলো বলে, রৌদ্রের জন্য তোমার বেশ সফট কর্নার রয়েছে। কিঞ্চিত তাচ্ছিল্য হেসে সীমান্ত বলে। এরপর আবার বলে, আমি শুধু বলতে চাচ্ছি, যে কারো সাথে মেশে না সে তোমার সাথে বন্ধুত্ব করেছে, সো বি আ লিটল বিট কেয়ারফুল। আমি জানি না আপনি ওর ব্যাপারে কি ভাবেন, তবে আমি ওকে সবসময় যথেষ্ট ভদ্র আর শান্তই দেখেছি। সীমান্ত ওর কথায় একরাশ বিরক্তি নিয়ে মাথা দুপাশে নাড়ে। এরপর বলে, আচ্ছা, তোমার মুড অফ কেন, সেটা তো বলতে পারো। তেমন কিছু না। বলেই বারবার জিজ্ঞেস করাতে মারিসা ওই ছেলেগুলোর কথা বলে সীমান্তকে। সীমান্ত কিছুটা কপাল কুঁচকে বলে, নিনিতাও ছিল তোমার সাথে? হুম। ছেলেগুলো দেখতে কেমন? প্রতিউত্তরে মারিসা ওদের হালকা বর্ণনা দেয়। আইসি। গম্ভীর কণ্ঠে বলে সীমান্ত আবার ব্যাপারটা ঘুরিয়ে বলে, তুমি আমাদের আর্কিটেক্টের ভবন দেখেছ? দারুণভাবে তৈরি করা হয়েছে ওটা। না তো। কিছুটা উৎসুক হয়ে মারিসা বলে, দেখতে যাবে? ঘড়ির দিকে তাকাতেই মারিসা দেখে কাটা 5টা বেজে 8। ও বলে, আজ তো হবে না। বাড়ি যেতে হবে। অন্য কোনো দিন। আর হ্যাঁ, আপনি তো ট্রিট পান আমার কাছে। সেটাও পেয়ে যাবেন। মারিসা কিছুটা উৎফুল্ল হয়ে বলে সীমান্তের কথায়, নট টু মেনশন। সেটা পরে দেখা যাবে। আপনি বাড়ি যাবেন না? ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে মারিসা বলে, আমার একটু কাজ আছে। মুখটা রক্তশূন্য করে সীমান্ত বলে, আসছি। বলে মারিসা বেরিয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা 6:30টায়। সূর্য তার রোদের তেজ কমিয়ে হেলে পড়েছে পশ্চিমে। পুরো ভার্সিটি শুনশান আর নিস্তব্ধ। দিঘির পাড়ে জলগুলোও যেন এতটুকু নড়ছে না। শুকনো পাতা নিঃশব্দে গাছ থেকে ঝরে পড়ছে। দিঘির শেষ প্রান্তটা একেবারেই স্তব্ধ, গাছে গাছে চারিদিক থেকে আছে, যাকে জঙ্গল বলে আখ্যা দিলেও ভুল হবে না।
সেই এরিয়াতে প্রবেশের আগে ছোট একটা পিলারে সতর্ক বাণী যা শ্যাওলা আর গাছের লতায় পরিবেষ্টিত হয়ে বেশ অসতর্কভাবেই লেখাটা চোখে পড়ে। পরিত্যক্ত অংশ। প্রবেশাধিকার নিষিদ্ধ। যদি একসাথে অনেকে দাঁড়িয়ে থাকে তবুও খুব কাছে না গেলে তা বোঝার ঠাঁই নেই। হঠাৎই কেউ একজন নিঃশব্দে এসে প্লে গ্রাউন্ডে দাঁড়ায়। আর মাটিতে গাঁথা ক্রিকেটের 3টি উইকেট স্ট্যাম্প থেকে 2টি স্ট্যাম্প এক হাতে শটানে বের করে নেয়। চোখে মুখে তার কেমন যেন এক আক্রমণাত্মক তেজ ঠিকরে বেরোচ্ছে। সে স্ট্যাম্পগুলো ঘাসভর্তি মাটির সাথে মিশিয়ে টানতে টানতে নিজের পদতলির তালে তালে হাঁটা দেয় দিঘির শেষ প্রান্তের দিকে। কোনো কিছু থেকে প্রাণপণে বাঁচার দায়ে হুড়মুড়িয়ে দৌড়াতে থাকে 2টি ছেলে। হাঁপিয়ে উঠে একটু থামতেই, কোনো কথা না বলে একের পর এক তাদের পিঠের ওপর আঘাত পড়তে থাকে শক্ত সেগুন কাঠের তৈরি স্ট্যাম্পগুলির। বিন্দুমাত্র মায়া দয়াও যেন ত্যাগ করেছে তার শরীর থেকে। প্রতিক্রিয়াহীন মুখে সে একের পর এক আঘাত হানে ছেলে 2টির ওপর। তাদের চিৎকার ঘন গাছপালা আবিষ্ট জঙ্গল পেরিয়ে কতদূর পৌঁছায় আর আদৌ তা কেউ শুনতে পাবে বলে মনে হয় না। নির্দয়ের মতো একই সাথে সুদক্ষের মতো হাতে ছেলে দুটোকে সে পেটাতে থাকে। বিশেষ করে হাতে আর কোমরে। ততক্ষণ আঘাত করে যতক্ষণ না শক্ত স্ট্যাম্পগুলো দুমড়ে মুচড়ে ভেঙে গুড়িয়ে যায়। কিন্তু ততক্ষণে ওদের হার আদৌ জোড়ায় আছে কি না তার ব্যাপারে সে সন্দিহান। যতটুকু স্বর ওদের গলা থেকে বের হয় শুধু এতটুকুই শোনা যায়। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আর এক নির্লিপ্ততা নির্দয় গলা বলে, নো মার্সি। ধীর আর পরিশ্রান্ত পায়ে প্রায় সন্ধ্যায় মারিসা বাড়ি পৌঁছায়। মূল ফটক আটকানো দেখে নিজের কাছে থাকা চাবি দিয়েই দরজা খোলে। অবশ্য কিছুটা অবাক হয় এই ভেবে যে রৌদ্র বাড়িতে আসেনি। দরজা খুলে মারিসা ঘরে গিয়েই শ্রান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। শরীরটা কেমন যেন করছে, মুহূর্তেই সে তলিয়ে যায় অতল ঘুমে। তিমিরে চারিদিক টিপটিপ করছে। ঘুমের মধ্যে কয়েকটি হাঁচি দিতেই মারিসার ঘুম ভাঙে। সে চোখ কচলে ওঠার চেষ্টা করে। পাশেই ফোনটি হাতে নিয়ে দেখে ঘড়িতে 8:30। তড়িঘড়ি করে মারিসা উঠে বসে। এভাবে এসে কখন ঘুমিয়েছে তার অজানা। ঘুম থেকে উঠে বসতেই নাক কচলে আরো খান কয়েক হাঁচি দিতে থাকে। ঠান্ডায় যেন নাক মুখ জমে আসছে। ও বেশি দেরি না করে শাওয়ারের জন্য হাঁটা দেয়। বেরিয়ে এসে ভিজে চুল মুছতে মুছতে মারিসা কিচেনের দিকে যায় খাবারের জন্য। আর আশেপাশে দেখে বোঝার চেষ্টা করতে থাকে রৌদ্র ফিরেছে কিনা। ওর ঘরে গিয়ে দেখার আর সাহস করে না মারিসা। অদ্ভুত, আমার কত আগে এলো অথচ এখনো বাড়িতে আসেনি। নিজেই নিজেকে বলে মারিসা কাজ করতে থাকে। আর ক্ষণে ক্ষণে হাঁচি দিতে থাকে। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটিতে এক নেশাকাতুর মায়া জুড়ে আছে। ঠান্ডা লাগাতে চোখ আর বাদামি শুভ্র নাক যেন রক্তিম আভাতে রঙিন। চোখের পাপড়িগুলো ভিজে ভিজে। এক মহাবিশ্বের ন্যায় চাউনিতে রৌদ্র কিচেনের প্রতিমুখ থেকে নিঃশব্দে ওর দিকে তাকিয়ে থাকে। রান্নার জন্য এটা সেটা করতে নিলে হঠাৎই নিজের পিঠ পেছনে স্পষ্ট কারোর উপস্থিতি টের পেয়ে মারিসা ঘুরে তাকাতেই রৌদ্র মারিসার বিপরীতে শেলফে ওর কোমরের দুপাশে হাত ভর করে রেখে ওকে নিজের মাঝে আটকে ফেলে। আচমকা কাণ্ডে মারিসা ভরকে শেলফের দিকে হেলে দাঁড়ায় আর তার পরিশ্রান্ত চোখে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। রৌদ্র ওর দিকে ঝুঁকে বলে, হোয়াট আর ইউ ডুইং, শর্টি? শুরু হয়ে যায় মারিসার জোরালো হৃদস্পন্দন। মারিসা তার জমে যাওয়া ঠান্ডা গলায় বলে, কিছু না, রান্না করব। তোমার ঠান্ডা কি করে লাগলো? রৌদ্র নিজের অবস্থান বজায় রেখে হালকা কপাল কুঁচকে বলে, জানি না, হয়তো প্রতিদিন দেরি করে শাওয়ার নেয়াতে। কথা শেষ করার আগেই মারিসা সজোরে রৌদ্রের বুকের কাছে হাঁচি ছোড়ে, একসাথে 3টে। রৌদ্র কেবল গলাটা একটু উঁচিয়ে আলতো বাঁকা হাসে। হাঁচি শেষ হতেই মারিসা বড় বড় চোখ করে ইতস্তত হয়ে বলে, আম সরি, হঠাৎই হাঁচি চলে এসেছে, সরি রৌদ্র। ইটস ওকে, লিটল হার্ট, ইউ ডোন্ট হ্যাভ টু বি সরি ফর দিস। এক স্থির ঠান্ডা গলায় রৌদ্র বলেই এক আঙুলে মারিসার ভ্রু আর চোখের সামনে পড়ে থাকা চিকন চুলটা সরায়। এরপর ওর চোখ থেকে চোখ সরিয়ে রৌদ্র মারিসার হালকা বাদামি অধরের পানে এক প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে যা ঠান্ডায় যেন জমে লাল হয়ে উঠেছে। আর সেই চাউনি মারিসার দৃষ্টিগোচর হয়।
রৌদ্র ওর অধরের দিকে তাকিয়ে মুহূর্তেই সেদিকে এগিয়ে গেলে মারিসা নিজের সমস্ত শক্তি দিয়ে চোখ ঘুচিয়ে বন্ধ করে আর ঠোঁটে ঠোঁট প্রচণ্ড জোরে চেপে ধরে। রৌদ্র ওকে এভাবে দেখে কোনো কথা না বলে দুহাতে ওকে উঁচিয়ে তুলে কিচেনের শেলফের ওপর বসায়। কি থেকে কি হয়েছে বুঝতে না পেরে মারিসা চোখ খোলে দ্রুত আর নিজেকে শেলফের ওপর বসা অবস্থায় আবিষ্কার করে। রৌদ্র তখনও ওর কাছে দাঁড়িয়ে। মারিসা শেলফের কাউন্টারে বসা অবস্থাতেও দাঁড়িয়ে থাকা রৌদ্রের সমান সমান নয়। তাই মারিসা কিছুটা থুতনি উঁচিয়ে চায় ওর পানে। রৌদ্রের সাইড সিথি করে ব্রাশ করা ঘন কালো চুলগুলো কিছুটা কপালের সামনে পড়ে আছে। আর তার ফাঁকেই বিন্দু বিন্দু ঘামগুলো শিশিরের কণার মতো জমে আছে। রৌদ্র বলে, সিট দেয়ার। রান্না আমি করছি। তুমি শুধু আমার সামনে বসে থাকো। বলেই রৌদ্র তার অফ হোয়াইট কালারের টি শার্টের ওপর কিচেন অ্যাপ্রন পরে এদিক সেদিকে করে সব করতে থাকে। মারিসা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে কতটা দক্ষ হাতে রৌদ্র সব করছিল। এতটা গুছিয়ে হয়তো সেও কাজ করতে জানে না। মারিসাকে কিছু বলতে না দেখে চপিং বোর্ডে টমেটো কুচি করতে করতে রৌদ্র ওর দিকে না তাকিয়েই বলে, ঠোঁটে কি এখনো ব্যথা আছে? কথাটা মারিসার কাছে বম ফাটানোর মতো মনে হয়। লজ্জায় ইতস্তত হয়েও বলে, তার মানে? তাহলে যে কথা বলছো না? মারিসা ওর কথার কোনো উত্তর না করলে রৌদ্র আবার বলে, আই গেস ব্যথা এখনো আছে, শুড আই ওয়াইপ ইট আউট? বলেই ও মারিসার দিকে চোখ তুলে তাকায়। কথাটা বলতেই মারিসা ওর দিকে বড় করে তাকিয়ে তড়িঘড়ি করে নেমে যেতে নিলে রৌদ্র টমেটো কাটা থামিয়ে হাতে ছুরি নিয়ে বলে, কোথায় যাচ্ছ? ঘরে। বলেই মারিসার দৃষ্টি যায় ওর হাতের ছুরিটির দিকে। কেন? আমি এখানে বসতে বলেছি না। মারিসা ঢোক গিলে ইতস্তত গলায় বলে, আমার হাঁচি আসছে বারবার। তুমি রান্না করবে, এখানে বারবার হাঁচি দিলে কেমন না? অলরাইট, ঘরে গিয়ে রেস্ট নাও। ধীর কণ্ঠে রৌদ্র প্রতিক্রিয়াহীন ভাবে বলে। মারিসা তড়িঘড়ি করে ভেতরে চলে আসে। সন্ধ্যার পর বিধ্বস্ত অবস্থায় সীমান্ত অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ওদের সবার সাথে আজ সেখানে প্রিন্সও ছিল। ওরা সবাই বসে আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ বাদে সীমান্ত ফ্রেশ হয়ে সেখানে এলে। তোদ বলে, কি ব্যাপার বসো, ছিলি কোথায়? হয়তো রাত রানীর খোঁজে। হিরণ্য বলে ওঠে, এই রাত রানীটা ক্যায়? প্রিন্স কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আছে কেউ, যে রাত রানী সেই? তোদ বলেই হাসতে থাকে। মজা করা থামিয়ে বল না ক্যায়? প্রিন্স বলতে থাকে, কেন তুই তোর গার্লফ্রেন্ডের কথা বলেছিলি আমাদের? উৎস বলে, আরে কোনোটার সাথে কোনটা মেলাচ্ছিস? বল না ক্যায়? সীমান্তের গার্লফ্রেন্ড। প্রিন্স সীমান্তের দিকে ইশারা করে ওদেরকে বলে, হুম। আর আমি জানি সে কে। উৎস বল হাতে নিয়ে বলতে থাকে, কি? তুই জানিস? বাকি তিনজন সচকিত হয়ে বলে, হুম। আজ রিপ্টের লাইব্রেরির সিনটা যা ছিল না। উৎস কথাটা বলতেই সীমান্ত আর চোখে ওর দিকে তাকায়। ওর তাকানোতে উৎস নিজের মুখ সামলে নিয়ে বলে, মানে ওদের দেখেছি আজকে লাইব্রেরি। এতটুকু বলে থেমে গেলে ওরা ভ্রু কুঁচকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদের দেখে ও আবার বলে, কথা বলতে দেখেছি গাইস, কথা বলতে। ও ও। বাকি তিনজন একসাথে বাচনভঙ্গি ঠিক করে বলে ওঠে, মারিসা। প্রিন্স কিছুটা থতমত খেয়ে জিজ্ঞেস করে, আরে না, মিস ক্যান্টিন না। ওর নাম নিনিতা। আমি ঠিক বলেছি না? সীমান্ত বলতেই সীমান্ত আর চোখে দৃষ্টি দিয়ে ওদের দিকে তাকায়। আর ওরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর উত্তর শোনার জন্য। সীমান্ত বলে, হুম। কিন্তু তুই সেখানে কি করছিলি? ওর পরের প্রশ্নে বিন্দুমাত্র গায়ে না লাগিয়ে ওর স্বীকারোক্তিতে ওরা নিজেরাই নিজেদের মধ্যে হট্টগোল বাঁধিয়ে দেয়। ওদের কাণ্ডে সীমান্ত আর কিছু না বলে বেকুনিতে গিয়ে দাঁড়ায় আর প্রিন্সও সেখানে গিয়ে ধীর গলায় বলে, তুই নিনিতাকে পছন্দ করিস? হুম। সীমান্ত খোলা হাওয়ায় নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে মারিসা? মারিসা ওয়ার্ড? আমি তো ভেবেছিলাম তুই ওকে, মানে আই লাইক হার জাস্ট অ্যাজ আ জুনিয়র। ওর সাথে প্রথমে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। সেটা মেটাতে আমি ওর সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেছিলাম। ব্যাস এতটুকুই। ওহ, তবে আমার মনে হয় রৌদ্র হয়তো ওকে পছন্দ করে। হয়তো না, পছন্দ করে আর খুব বেশি পছন্দ করে। আর অনেক পজেসিভও ওকে নিয়ে। তার মানে তুই বলতে চাইছিস
রৌদ্র ভাবে যে তুই ওকে পছন্দ করিস ন্যাচারালি, যেখানে তোদের মনে হয়েছে, আর সেখানে ও তো এক চৌকস মাথাওয়ালা। হ্যাঁ, তা যা বলেছিস। ওইয়ে বলেছিলি না রৌদ্রচন্দ্র বিদ্যাসাগর, বলেই প্রিন্স হাসে। একটু থেমে সীমান্ত আবার বলে, আর এই জন্যেই সেদিন যখন ওরা এক বাড়িতে ছিল, আমি মারিসাকে নিয়ে এত টেন্স ছিলাম। ভেবেছিলাম জেলাসির জের ধরে উল্টোপাল্টা কিছু করে না বসে। কিন্তু রৌদ্র, ও সত্যিই অনেক ধূর্ত। হি নেভার লেট পিপল নো হিজ নেক্সট মুভ। প্রিন্স হাসি থামিয়ে ব্যাপারের গুরুত্ব বুঝে কেবল চুপচাপ ওর কথা শুনে যায়। সীমান্ত আবার বলে, তোর সাথে পরিচয় কি করে ওর? কি জানিস তুই ওর সম্পর্কে? আমি তেমন কিছু তো জানি না। পরিচয় হয়েছিল যেদিন ও প্রথম এসেছিল। বাইরের দেশ থেকে এসেছে, সবকিছু বুঝতে পারলেও হেল্প দরকার ছিল। বলতে গেলে আমি যেচেই হেল্প করেছিলাম। তখন থেকেই পরিচয়। হুম। আর আর ওর মা সম্ভবত তুর্কিশ, তবে বাবা বাঙালি। এখানকারই অয়েল বিজনেসম্যান। ও ওনাদের সাথে না থাকলেও টাকা পয়সার কমতি নেই। সময় মতো ব্যাংক ডিপোজিট হয়ে যায়। তাছাড়া লন্ডনে ওর একটা লাভলি অ্যামাউন্টের স্কলারশিপও আছে। এর বেশি কিছুই জানি না। কিন্তু তুই কেন এত কিছু জানতে চাইছিস ওর ব্যাপারে? দরকার আছে ডিসুজা, অনেক দরকার আছে। যেমন? সীমান্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সাম্যের ব্যাপারটা মনে আছে। মারপিটের ঘটনা। হুম। পেয়েছিস খুঁজে ছেলেটাকে? মনে হচ্ছে পেয়ে গেছি। কি বলছিস? হুম। তবে আমি শিওর নই এখনো। ওয়েট, তোর কি কোনোভাবে মনে হচ্ছে সেটা রৌদ্র? কারেক্ট। তবে সলিড কোনো লিড পাচ্ছি না ওকে ধরার। অ্যাটলিস্ট মারিসার জের ধরে ও যদি কোনো ঝামেলা করতো হয়তো ওকে বাগে নিয়ে আসতে পারতাম, বাট হি শোকানি। কি করে মনে হলো যে ওই সেই ছেলে? সাম্যের বর্ণনায় কি বেধড়ক মারামারি সেদিন হয়েছিল। সামান্য একটা গাড়ির স্ক্র্যাচের জন্যেও কেউ এমন করে? এত অ্যাগ্রেসিভনেস। বাট রৌদ্র ইজ আ কুল জেন্টলম্যান। হুম। সীমান্ত ঠোঁট বাঁকিয়ে এক তাচ্ছিল্যের স্বরে হাসে। এরপর বলে, সাম্যের দেয়া ডেসক্রিপশন অনুযায়ী মিলে যায় এমন কাউকেই চোখে পড়েনি, তবে ঠিক সেদিন যখন আমি লাইব্রেরি মারিসার সাথে কথা বলছিলাম সেদিনও এসে আমাদের মাঝে বসেছিল। তবে তখনও সাম্যের সাথে আমার এই ব্যাপারে কথা হয়নি। আর কথা হওয়ার পর ওকে শুধু দূর থেকেই দেখতাম, আর বেয়ার মিনিমাম দেখা হতো। তবে সামনাসামনি প্রথমবারের মতো দেখা হয় সেদিন, যেদিন তুই পরিচয় করিয়ে দিয়েছিলি। আর ওকে দেখে ন্যানো সেকেন্ডেই আমার সাম্যের দেয়া বর্ণনাটা চোখে ভেসে ওঠে। কিন্তু কি? আমি তখনও ওর ব্যাপারে কিছুই জানতাম না। আর না তো এমন কেউ ছিল যে ওর ব্যাপারে জানে, সিন্স হি নেভার কিপস ফ্রেন্ড ওর বিং ফ্রেন্ড উইথ অ্যানিবডি। সেজন্য আমি এখনো কনফিউজড। কিন্তু তুই এত রাত অবধি কোথায় ছিলি? ওর কথাতে সীমান্ত চুপ করে যায়। এরপর বলে, কাজ ছিল একটু। চারিপাশে কেমন যেন এক গা ছমছম নীরবতা কাজ করছে। রৌদ্র বাড়িতে না থাকলেও হয়তো বাড়িটা এতটা খা খা করে না। রান্নাঘরে কাজ করছে অথচ একটা টুংটাং শব্দও কানে আসছে না। কেউ এতটা সন্তর্পণে কি করে কাজ করে? অনেকটা সময় কেটে গেছে কিন্তু রৌদ্র মারিসাকে আর ডাকেনি। মারিসা নিজের ঘরেই শুয়ে আছে। সর্দিতে যেন মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। তার সাথে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। মাথা ব্যথার জন্য ঘুমও আসছে না। মারিসা হাতের ফোনটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, দেখে সময় 11:15। মারিসা কিছুটা চমকে উঠে বসে। হাতের ফোনটা সাথে নিয়ে মারিসা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। বের হয়ে মারিসা বসার ঘরে তাকায়। পুরোটাই ফাঁকা আর দরজা ভেতর থেকে লাগানো। কিচেনের দিকে না তাকিয়েই মারিসা সিঁড়ির দিকে যেতে লাগলো, পেছনে থেকে কেউ বলে, আমি এখানে। ওপরে যাবার দরকার নেই। কথাটি শুনেই মারিসা ঘুরে তাকাতেই রৌদ্রকে কিচেনের পাশে ছোট্ট খাবার টেবিলে বসে থাকতে দেখে। মারিসাকে দেখে রৌদ্র আবার বলে, আমি জানতাম তুমি নিজে থেকেই আসবে। এসো, খেতে এসো। আলতো হেসে রৌদ্র বলে। মারিসা এগিয়ে যেতেই দেখতে পায় টেবিল ভর্তি খাবার। বেশি না হলেও প্রায় 4 থেকে 5টা ডিশ রৌদ্র তৈরি করেছে। খাবারের সুগন্ধে মারিসার খিদে যেন আরো বেড়ে গিয়েছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্র আবার বলে, সিট দেয়ার। বলেই বসে থেকেই রৌদ্র চেয়ার এক হাতে টেনে ওকে সেখানে বসতে বলে। মারিসা খিদের জন্য ব্যাকুল হয়ে বসে পড়ে।
রৌদ্র নিজে ওকে সব খাবার বেড়ে দিতে থাকে আর মারিসা হা হয়ে তাকিয়ে থাকে ওর এক উজ্জ্বল মসৃণ মুখাবয়বের দিকে আর ভাবে, এতটা কেয়ারিং, রৌদ্র। ও খাবার বাড়তে থাকলে মারিসা বলে, তুমি কখন থেকে বসে আছো এখানে? বেশি না, 47 মিনিটস। রৌদ্র তার গম্ভীর গলায় উত্তর করে, তুমি আধ ঘন্টার ওপর এখানে বসেছিলে, অথচ আমাকে ডাকোনি। কিন্তু কেন? মারিসা অবাক হয়ে জানতে চায়। রৌদ্র ওর দিকে খাবার থালা এগিয়ে দিয়ে বলে, কজ তোমার রেস্ট দরকার ছিল, তাই ডিস্টার্ব করিনি। আর আর কি, আমি জানতাম তুমি আসবে, নিজে থেকেই আসবে। শোনো ওয়ারিস, এবার খেয়ে নাও। মারিসা মনে মনে বলে, এতটা কনফিডেন্স তো আমার নিজের ওপর নেই। আর আমিও তো কি করে চলে এলাম। মারিসা ভাবতে লাগলে রৌদ্র মুখের সামনে তুড়ি মেরে ধীর কণ্ঠে বলে, খাও। প্রচণ্ড খিদে থাকায় আর দারুণ স্বাদে মারিসা জোরটা ভেঙে ধীরে ধীরে খেতে শুরু করে, অথচ সে খেয়ালই করে না যে মহাবিশ্বের ন্যায় একজোড়া চোখ প্রগাঢ় অনুভূতির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। কিছু সময় খাবার খাওয়ার পর হঠাৎই মারিসা কিছু একটা ভেবে খাবার খাওয়া থামায়। আর মারিসা চোখ তুলে তাকিয়ে দেখে রৌদ্র দুহাতের কনুই টেবিলে ভর করে হাত মুঠ করে ঠোঁটের সামনে রেখে ওর দিকে স্থিরভাবে তাকিয়ে। ওকে একবারও খাবারের জন্য না সাধার ব্যাপারটা বুঝতে পেরেই মারিসার লজ্জায় মনে হচ্ছিল উবে যায়। মারিসা কিছুটা ঠোঁট কামড়ে বলে, তুমি খাবে না? রৌদ্র ঠোঁট থেকে হাত সরিয়ে তা আড়াআড়ি বুকে গুজে বলে, তুমি খাও। কিন্তু তুমি তো খাওনি, এখন খেয়ে নাও। পরে খাবো। তুমি শেষ করো। এত খাবার তো আমি এমনিতেও একা খাবো না, তাহলে তুমিও। ইউ টক টু মাচ, ফিনিশ ইট। ওর কথা শেষ করতে না দিয়েই রৌদ্র নির্লিপ্ততা ভাবে বলে, এবার আর মারিসার গলা দিয়ে খাবার নামে না। ও খাবারের থালায় আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে থাকে সেদিকে তাকিয়ে। ওকে এভাবে দেখে রৌদ্র বলে, হোয়াটস অন ইয়োর মাইন্ড? জাস্ট সে ইট। তুমি কিছু বলতে চাইছো? মারিসা কোনো কথা না বললে রৌদ্র আবার ধীর গলায় বলে, জাস্ট সে ইট, কি বলতে চাও? মারিসা এবারও কি বলবে না ভাবতে ভাবতে রৌদ্র নির্লিপ্ততা গলায় বলতে শুরু করে, গতকালকের কিস নিয়ে ভাবছো? কথাটা বলতেই সচকিত চোখে মারিসা ওর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নেয় আর বলে, তুমি বারবার এই কথাটা কেন মনে করাচ্ছ? রৌদ্র আগের মতোই বলতে থাকে, কজ দ্যাট ওয়াজ সো স্পেশাল। যদিও সেটা আমাদের ফার্স্ট কিস ছিল না। তার মানে? মারিসা হতভম্ব হয়ে তাকায় ওর দিকে। সেটা সময় মতো জানতে পারবে। আর এমনিতেও যদি তুমি এসব নিয়ে ভাব তাহলে বলবো, এখন থেকে কিস করা, জড়িয়ে ধরা, টাচ করা, আর মেগি কোয়া। কথাটা শেষ করার আগেই মারিসা হতবিহ্বল হয়ে ওর দিকে তাকায় আর ওকে তাকাতে দেখে কিঞ্চিত থেমে গিয়ে রৌদ্র প্রতিক্রিয়াহীন মুখে আবার শুরু করে, অল দিস থিংস উইল বি ন্যাচারাল বিটুইন আসো, সো গেট ইউজড টু ইট। ওকে এত সাবলীলভাবে এসব বলতে দেখে বিস্মিত চোখে মারিসার চোয়াল লম্বা হয়। ও নিবেদিত কণ্ঠে বলে, তুমি স্ট্রেইট ফরওয়ার্ড সেটা ঠিক আছে, তাই বলে এতটা ঠোঁটের লজ্জা বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? আমি নির্লজ্জ, আর কিছু? মারিসার ভেতরটা তিরতির করতে থাকে ওর কথা শুনে। মুহূর্তেই যেন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। ও মনে মনে বলে, রৌদ্র এত কাঠখোট্টা, বিন্দুমাত্র লজ্জার বালাই নেই লোকটার মধ্যে। যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। মারিসা আর কিছু না বললে আগের মতোই নির্লিপ্ততা কণ্ঠে রৌদ্র আরও কিছু বলতে চায়। আর আমি এসব আমার বউয়ের সাথে। আমি এসব নিয়ে ভাবছি না। ওকে থামিয়ে দিয়ে দ্রুত মারিসা বলে, দেন হোয়াই আরেন্ট ইউ টকিং উইথ মি? বলেই ধৈর্যের বাঁধ একরকম তোয়াক্কা না করেই রৌদ্র নিজের বলিষ্ঠ এক হাত দিয়ে সজোরে টেবিলে আঘাত করে আর টেবিলে রাখা প্রতিটা ডিশের সাথে আচমকা কাণ্ডে মারিসাও কেঁপে ওঠে। মারিসার তীব্র গতিতে শ্বাস প্রশ্বাস আন্দোলিত হচ্ছিল রৌদ্রের আচমকা মারমুখ কর্মে। ওকে কেঁপে উঠতে দেখে রৌদ্র মুহূর্তেই আবারও শান্ত কণ্ঠে বলে, কি নিয়ে ভাবছো তাহলে? শর্টি, কোর্ট ম্যারেজ নিয়ে? ও কি আমার মনের কথা পড়তে পারছে? সব এত অ্যাকিউরেটলি কি করে বলছে? মারিসা আপন মনে বলে। ভাবনা ভেঙে আবারও খাবার থালার দিকে তাকিয়ে মারিসা বলে, তুমি আমাকে কেন বলনি? বলার কি আছে? তুমি তো নিজেই বিয়েটা করতে চেয়েছিলে, আমি শুধু সেটার একটা অফিসিয়াল স্ট্রং এভিডেন্ট রেখেছি। দ্যাটস অল।
মারিসা দিকবিদিক না ভেবেই বলতে শুরু করলে রৌদ্র নীরব শ্রোতা হয়ে ওর কথা শুনতে থাকে। কিন্তু আমি তো শুধু চেয়েছিলাম কোনো ঝামেলা যেন না হয় এই বাড়িতে থাকা নিয়ে। বিয়েটা না করলে এই বাড়িতে থাকা হতো না, আর এই বাড়িতে না থাকলে আমাকে ফিরে যেতে হতো। আর বাড়ি ফিরে গেলে আমার সব শেষ হয়ে যেত, আমার একটু একটু করে বাঁচিয়ে রাখা স্বপ্ন সব সব শেষ হয়ে যেত। আমি ভেবেছিলাম তুমি তো আর আমাকে পছন্দ করো না, পরে আমরা সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো, আর ততদিনে আমার লক্ষ্য অবধি আমি হয়তো পৌঁছেই যেতাম। বলে মারিসা জোরে নিঃশ্বাস ছাড়ে। রৌদ্র নিশ্চুপ দৃষ্টিতে ওর কথা শুনে নির্লিপ্ততা ভাবে বলে, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করনি, তাই না শর্টি? নিজের স্বার্থের জন্য করেছো। আর আমি কোর্ট ম্যারেজ করেছি, তাই আমার সাথে রাগ করছো। অ্যাটলিস্ট আমি তো তোমাকে স্বার্থে বিয়ে করিনি। রৌদ্র তাচ্ছিল্যের ন্যায় বাঁকা হেসে বলে। ওর কথাতে মারিসার অনঘ মনে এক দোষীর ছাপ ভেসে ওঠে, আর সেটা ওর চাহনিতে রৌদ্র স্পষ্ট বুঝতে পেরে মনে মনে বাঁকা হাসে, যদিও মারিসা সেটা আন্দাজও করতে পারে না। মারিসা ওর কথাতে অনঘ এক চাউনি দিয়ে নিজেকে সত্যিই দোষী ভেবে বলে, এরমটা নয়। এরকমটাই, আমার জায়গায় অন্য যে কেউ হলে তাকেও তুমি বিয়ে করতে। না, সত্যিই এমনটা নয়। স্টপ লাইং। ইউ আর নট গুড অ্যাট ইট। সত্যিই না, বিশ্বাস করো। আমার তোমাকে ভালো লেগেছিল। কথাটা বলতেই রৌদ্র আর চোখে মারিসার দিকে তাকায়। কথাটি শুনেই রৌদ্রের ধূসর নয়ন যেন জ্বলজ্বল করে ওঠে। ওকে তাকিয়ে থাকতে দেখে মারিসা আবার বলে, মানে তোমাকে আমি ভালো ভেবেছিলাম, ভরসা করেছিলাম, তাই তোমাকেই বলেছিলাম। তো এখন আমাকে খারাপ মনে হচ্ছে? না, আমি সেটা বলিনি, তোমার এমনটা মনে হয়েছে তার জন্যে আম রিয়েলি সরি। বলেই মারিসা নিজের হাতের নখ খুঁটতে থাকে। রৌদ্র শীতল গলায় কথা বলতে বলতে মারিসার বসে থাকা চেয়ারটি এক হাতে টেনে নিজের চেয়ারের সাথে লাগিয়ে নেয় আর ঠান্ডা গলায় বলতে থাকে, নেভার মাইন্ড, লিটল হার্ট, আই ডোন্ট কেয়ার টু বি ব্যাড ওর গুড উইথ ইউ, আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ ইউ। আই ক্যান ডেস্ট্রয় এনিথিং ফর ইউ ইফ আই নিড টু, আর এতটুকু ভুল ক্ষমা করতে পারবো না। হেলেন অফ ট্রয়ে পড়নি। মারিসা এখন রৌদ্রের একদম কাছাকাছি বসে। আর রৌদ্র ওর দিকে ঘুরে অনেকটা মাথা ঝুঁকিয়ে কথা বলছে, এক হাত চেয়ারের একদম মাথায়। এমন সময় রৌদ্রের ফোনটা বেজে ওঠে। মারিসা চকিত হয়ে তাকালেও রৌদ্র ওর পানেই স্তব্ধ। মারিসা ঠোঁট কামড়ে বলে, থাক, আমার জন্যে তোমার কোনো শহর ধ্বংস করতে হবে না। আমি তো আর হেলেন অফ ট্রয় না। রৌদ্র ওর পানে তাকিয়েই নিজের বেজে যাওয়া ফোনটা বাটন চেপে সাময়িক সাইলেন্ট করতে করতে বলে, ইউ আর মাই শর্টি, দ্যাটস এনাফ ফর মি। আমি যে কোনো কিছু করব যা আমি প্রয়োজন মনে করি তোমার জন্যে করার। তবে তুমি আমার জন্য একটা কাজ করতে পারো এখন। হুম। চকিত চাহনিতে তাকায় মারিসা। ব্লোক সীমান্ত। ব্লোক দ্যাট জার্ক রাইট নাও। কিন্তু ও তো আমাকে কিছু কিছু শুনতে চাই না, ইফ ইউ আর দ্যাট সরি, ব্লোক হিম রাইট নাও। তীক্ষ্ণ গলায় কথাটি বলেই রৌদ্র টেবিল থেকে উঠিয়ে ফোনটা মারিসার হাতে দেয়। হঠাৎই এমন কাণ্ডে মারিসা হতবিহ্বল হয়ে পড়ে, আর কি করবে বুঝতে না পেরে মারিসা ফোনটা হাতে নিয়ে চ্যাট অন করতেই রৌদ্র এক পলক তাকিয়ে দেখে ওর মেসেজগুলো, যেখানে হাতে গোনা 4-5টা কথাই হয়েছিল। মারিসা ওকে ব্লক করে দেয়। নাও, ডিলিট দ্য নাম্বার। মারিসা ওর দিকে একবার তাকিয়ে নাম্বারটা ডিলিট করে দেয়। রৌদ্র একটা তির্যক হাসি হেসে বলে, নাও, দ্যাটস লাইক মাই গুড গার্ল। কথাটা বলতে বলতে রৌদ্র এগিয়ে যায় মারিসার অধরের দিকে, আর মারিসা সেটা বুঝতে পেরে সজোরে দু চোখ বন্ধ করে। রৌদ্র কাছে আসা মাত্রই তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে নিতেই ওর গালের সাথে রৌদ্রের হালকা গোলাপি অধর মিলিত হয় মুহূর্তেই। মারিসার নিঃশ্বাস যেন উত্তাল সমুদ্রের ন্যায় ওঠানামা করছে। রৌদ্র ব্যাপারটা বুঝতে পেরে এক হাতে মারিসার গালের ওপর চুলগুলো সরিয়ে ওর বিপরীত গালে নিজের বলিষ্ঠ হাত রেখে ওকে নিজের বরাবর রেখে এক ভ্রু উঁচিয়ে বলে, ঠোঁটের সাথে গাল ফ্রি। বলেই ওর অধরের দিকে এগিয়ে গেলে দু চোখ চেপে মারিসা বলে, আমার ঠান্ডা লেগেছে, রৌদ্র। কোনো ব্যাপার না, শর্টি। আর বিন্দুমাত্র অপেক্ষা না করে রৌদ্র আলতো করে নিজের অধর ছোঁয়ায় তার লিটল হার্টের অধরে। মারিসা নিজের অজান্তেই রৌদ্রের ওর গালে রাখা হাতটির কবজিতে সজোরে চেপে ধরে। আর সঙ্গে সঙ্গে রৌদ্রের ফোনটা আবারও বেজে ওঠে।
মারিসার পিলে চমকায় আর মুহূর্ত ভাঙ্গে। তবে রৌদ্র তখনও তার অবস্থানে অনড়। ফোনটি সজোরে বাজতে থাকে। মারিসা নিজের হাত রৌদ্রের হাতে দেখে তা দ্রুত সরিয়ে নেয়। আর মুখ সরিয়ে দ্রুত বলে, আমার খাবার খাওয়া শেষ। আমি উঠছি। বলতেই রৌদ্র ভারী গলায় বলে, কিন্তু আমার এখনো শেষ হয়নি। ওর কথা শুনে মারিসা দ্রুত ওর হাত ছাড়িয়ে উঠে চলে যায়। রৌদ্র ওর দিকে তাকিয়ে নিজের ঠোঁটে ঠোঁট হালকা চেপে স্থির কণ্ঠে বলে, ইমোশনাল ব্ল্যাকমেইল, মিশন অ্যাকমপ্লিশড। সজোরে বারবার বাজতে থাকা ফোনটা রিসিভ করে রৌদ্র সেখান থেকে উঠে বেরিয়ে যায়। চলবে গল্প, নীল অন্ধকার। লেখনীতে প্রাণেশা আহসান শীতল। পঞ্চম পর্ব।